প্রিয় দর্শক, স্বাগতম আজকের আয়োজনে। দর্শক, নিজ দেশে কেন বিমান হামলা করছে পাকিস্তান, এ নিয়েই আজকের আলোচনা। রাশেদ হায়দার ভাইকে দিয়েই শুরু করি। রাশেদ হায়দার ভাই, স্বাধীনতা ঘোষিত বেলুচিস্তানের স্বাধীনতাকামী মানুষের উপর পাকিস্তান বিমান বাহিনী বিমান হামলা করার অভিযোগ উঠেছে। কেন নিজ দেশের মানুষের উপর বিমান হামলা চালাতে হবে? পাকিস্তান কি নিজ দেশের মানুষের উপরে এইভাবে বিমান হামলা চালাতে পারে? রাশেদ হায়দার কেন করছে? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে শুনছেন, সকলকে ধন্যবাদ। আসলে মাসুদ ভাই প্রতিদিনই বলেন, বারবার বলেন যে যদি আলোচনা ভালো লাগে তাহলে মাসুদ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আসলে আপনারা যখন সাবস্ক্রিপশন করেন, একটা লাইক দেন বা কিছু লিখতে না পারেন, একটা কমেন্টসে যদি হার্ড রিয়েক্ট, লাভ রিয়েক্ট, অ্যাংরি রিয়েক্ট তাও দেন, এ তো একজনে একটা দিলে আরো 100 জন দেখে। এটা ইউটিউবের একটা অ্যালগোরিদম, এটা পাঠায়। ভালো লাগলে আপনারা করেন, খারাপ লাগলেও করেন, আপনাদের যেমন ইচ্ছা তেমন করেন, তো সাবস্ক্রিপশন এবং লাইক কমেন্টস গুলো দিয়েন আপনারা। তো মাসুদ ভাই যে প্রশ্নটা করছেন যে নিজের দেশের উপরে বিমান হামলা চালায় কিনা, পৃথিবীর আর কোন দেশে এই নজির না থাকলেও ভাই পাকিস্তানের ক্ষেত্রে আছে। 71 এর আগে আমরা বাংলাদেশ পাকিস্তান একটা দেশে ছিলাম। এই পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা চালিয়েছিল বাংলাদেশের উপর, 30 লক্ষ শহীদ হয়েছে, আমাদের 2 লক্ষ মা বোন ইজ্জত হারা হয়েছে। সেই অবস্থায় তারা এখন বেলুচে যেয়ে কি মারছে, বিমান হামলা চালাচ্ছে। আপনারা সকলে হয়তো জানেন যে একজন ডাক্তার মহিলা, নাম হচ্ছে কি বেলুচ জানি মহিলা, তার একটা স্লোগান খুব জনপ্রিয় যে মাহরাং মালুচ। তার একটা ভাষণ খুব জনপ্রিয়, শেখ মুজিবের পথ ধরো, বেলুচ স্বাধীন করো। এরপর আরেকটা কথা বলছেন উনি, যে বেলুচরা কখনো তাদের নেতা, স্বাধীনতাকামী যারা রক্ত দিয়ে আসছে এখন পর্যন্ত, তারা দিকে ভুলে নাই। বেলুচরা বাঙালিদের মতো না, এই কথাটা বলছে মহিলা, বাঙালিদের মতো মানে আমাদেরকে, আমরা কেমন বেইমানি তাদের হিসাবে। বেলুচ কিন্তু স্বাধীনতার দাবি করছে এখন না, সেই আমাদের স্বাধীন হওয়ার আগ থেকে। আপনারা সকলে জানেন যে যখন শাহর আমল ছিল, শাহ, ইরানের শাহ, কারণ ইরানেরও বিশাল একটা অংশ কিন্তু বেলুচরা থাকে। শাহর আমলে যখন প্রথম আন্দোলন শুরু হয়, তখন এই শাহকে দিয়ে পাকিস্তান সেনাবাহিনী মেসাকার চালাইছিল, ইরান সহ গণহত্যা করছিল বেলুচদের উপরে। এরপর থেকে স্থিমিত হয়েছে, এখন আবার শুরু হচ্ছে, এখন আবার সেই আন্দোলন। এখন তো তুকার 85% জায়গা বেলুচিস্তানের দখলে, সেইখানে চালাচ্ছি কি বোমা হামলা। তার কারণটা কি জানেন? পাকিস্তান যদি বেলুচিস্তান যদি হারাইয়া ফেলে, তাহলে পাকিস্তান তার সমুদ্র সীমার 80% হারাই ফেলবে। আর ওইখানে $60 বিলিয়ন ইনভেস্ট আছে চায়নার। আবার ইরানেরও কিছু অংশ হয়তো হারাইতে পারে, আবার বলা যায় না, কারণ একটা ম্যাপ আছে যে ইরানের কিছু অংশ, এরপর আপনার আফগানিস্তানের কিছু অংশ এবং বেলুচ, এইটা নিয়ে গ্রেটার বেলুচ আছে। এখন এটা একরকম পলিটিক্স হইতে পারে যে হয়তো বেলুচ হয়তো বলতে পারে যে ঠিক আছে, আমরা যেহেতু আমরা যদি পুরোটাকে নিতে যাই তাহলে ইরান রাজি হবে না, ওইদিকে আফগানিস্তানও রাজি হবে না, তার চেয়ে আমরা ইরানেরটাও সাইড করে দিলাম, আফগানিস্তানের সাইড করে দিলাম, ঠিক আছে, ওখানে বেলুচ ভাষাভাষী আছেন, আমরা পাকিস্তানের ভিতরে যেটুকু আছে এটুকু নিয়ে নিই। যেমনটা বাংলাদেশে যেমন আমরা বাংলা ভাষাভাষী কলকাতাতে আছে, মিজোরামে আছে, 7 সিস্টার আছে বাংলা ভাষাভাষী। আর আমি যদি বলি গ্রেটার বাংলা করার জন্য আমি ভারতের সব ভাঙে চিড়ে নিয়ে আসবো, ওইটা যেমন সম্ভব না, বেলুচের জন্য ওইটা হয়তো সম্ভব হবে না। না হয়ে যদি ওরা যদি ওদের ম্যাপটা পরিবর্তন করে, যে না আমরা পাকিস্তান অধ্যুষিত বেলুচ, যেটা আমরা যদি বলি যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা স্বীকৃত যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, কাশ্মীর কিন্তু পাকিস্তান ওরা অকুপাই করছে, সেম বেলুচও কিন্তু পাকিস্তান অকুপাই বেলুচ। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কেন এখন না, এই কাহিনী আসছে আরো আগে। ব্রিটিশরা যখন বাংলাদেশ তো ছিলই না, তারপরে বোঝানো যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই পুরো অঞ্চল, পুরো ভারতবর্ষ শাসন করতো, তখনও কিন্তু বেলুচে পাড়া দিতে পারে নাই। ওটা সাহিত্য শাসিত অঞ্চল ছিল, ওরা ওদের জিনিস রেখে দিছিল যে আমাদের এখানে তোমরা ব্রিটিশরা। এরপরে এটা তখন থেকে স্বাধীনতা ভোগ করছে বেলুচ। ভারত পাকিস্তান যখন ভাগ করে তখনও কিন্তু বেলুচ আলাদা, বেলুচ পাকিস্তানের ভিতরে ছিল না। এরপরে পাকিস্তান সেনাবাহিনী জোর করে ওখানকার যে লিডার ছিল তাকে দিয়ে সাইন করেছে জোর করে,
ওই সময়ে প্রায় 1010 লোকের মেরে ফেলছিল পাকিস্তানি সেনাবাহিনী। এরপরে যায় তারা বেলুচকে অকুপাই করছে পাকিস্তান। সে অকুপাই পাকিস্তান থেকেই তারা বের হতে যাচ্ছে বেলুচ, তারা স্বাধীনতা চাচ্ছে। এইটা আবার পাকিদের সহ্য হচ্ছে না। তার কাছে বেলুচের সোনা, তামা, হীরা সবকিছুই বেলুচে আছে, এবং সবচেয়ে বড় কথা কি জানেন, যে সমুদ্র সীমা যেটা আছে এটা সরাসরি আরব সাগর, তারপরে আন্দামান দ্বীপপুঞ্জ, মালাক্কা প্রণালী, এবং যেই ইয়েটা বন্ধ এখন, যে ইরান যেটা বন্ধ করে রাখছে, এটার নামটা আমি ভুলে যাই বারবার, এই ইরান যেটাকে এখন, মাসুদ ভাই আপনার কাছে মনে আছে কিনা নামটা, ইরানের যে নদীপথ যেটা নিয়ে সবচেয়ে বেশি ফাইট হচ্ছে আমেরিকার ইরানে, এগুলো সবগুলোর কিন্তু সংযোগ ওখানে। পাকিস্তান যদি ওখানে যদি ঘাঁটি কাটতে পারে, বা ইরান যদি এই চায়না যদি ঘাঁটি কাটতে পারে, তাহলে পুরো আরব সি থেকে শুরু করে সব বঙ্গোপসাগর সব দেখতে পাবে, সব দেখা সম্ভব। এই জন্য তারা চাইতেছে না ছাড়তে। বেলুচের সমস্ত সম্পদ নিয়ে যাচ্ছে পাকিস্তান, তাদের উপরে হচ্ছে জুলুম। যেমন আগে এক সময় 71-এর আগে বাংলাদেশ পাট, চিনি সব আমাদের থেকে নিত, কিন্তু আমরা পাইতাম না। গত 2-4 দিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল, পাকিস্তানের জুবের না জাবের কে জানি, বিশাল পলিটিশিয়ান, সে বলছে 71-এর আগ পর্যন্ত বাংলাদেশিদেরকে চাকর বাকর মনে করত, তাদের ঘর বাড়িতে বাঙালিরা চাকরের কাজ করত, ব্লাডি সিভিলিয়ান বাঙালি। এই কথাগুলা পাকিস্তান টিভিতে ওনার এই ভাষণ প্রচারিত হয়েছে খুব ভাবে। বেলুচরাও তারা সেম করে, সেম। আজকে আমরা স্বাধীন হওয়ার পরে আমরা অনেক করছি, কিন্তু আমরা তো জাতে বেঈমান, তাই আমরা আমাদের নেতাদের যারা শহীদ হয়েছেন তাদের ভুলে গেছি, কিন্তু বেলুচ ভুলবে না বলতেছে। বেলুচ স্বাধীনতা চায়, কারণ ওরা স্বাধীন দেশ আগেই ছিল, স্বাধীনতা তো আগেই ভোগ করছে, তারা স্বাধীনতা চাইতেছে। এইটা কিন্তু পাইক্যাদের সহ্য হচ্ছে না, যার কারণে এখন তো মাত্র দেখছে 1-2টা বোমা হামলা বা বিমান হামলা, সামনে দেখেন আগামী 48 ঘন্টা, আগামী 72 ঘন্টার ভিতরে আরো কি হয়। অবস্থা খুবই খারাপ। বেলুচ স্বাধীনতা চাচ্ছে, ওইদিকে আপনার পিওকে চাচ্ছে, এদিকে গিলগিট বালতিস্তান চাচ্ছে। যে আফগানিস্তানের কাছে তালেবানদেরকে যখন ক্ষমতা দিয়ে যায় আমেরিকা, যে পাকিস্তান তালেবানদের বলছিল মেরে ভাই হ্যায় বহুত আচ্ছা হ্যায়, সে আফগানিস্তান মারতেছে। কারণ হচ্ছে যুদ্ধের সময় 10 লক্ষ আফগান যারা ঢুকছিল পাকিস্তানে, তাদেরকে কুকুরের মতন বের করে দিছে দেশ থেকে। আফগানিস্তান খাইতে পারতেছিল না। এই আফগানের যত গন্ডগোল সবগুলো পাকিস্তান মিলিটারি ক্রিয়েটেড। সে আফগানও এখন তাদের সহ্য করতে পারে না, যে তারা বেঈমান। দেখেন না কোথায় কি হয়, মাত্র তো 2-3টা বিমান হামলা হইলো, ম্যাসাকার করবে পাকিস্তান, আর সেই ম্যাসাকারের জবাব বেলুচরা দিবে। কারণ বেলুচ হচ্ছে সাহসী জাতি, স্বাধীন চেতা জাতি, ওদের আলাদা সমাজ, সংস্কৃতি, ভাষা সবই আছে। তারা কেন পাকিস্তানের সাথে থাকবে? তারা স্বাধীনতা চাচ্ছে, এটাতে আমরা খুশি হওয়া দরকার, তাদের জন্য দোয়া করা দরকার। আর বাঙালি মুমিন মুসলমান যারা আছেন, তারা তাড়াতাড়ি ভিসা করেন, পাকিস্তান যান, পাকিস্তানের পক্ষ বেলুচে আক্রমণ করেন, আপনারা ওখানে যাই যুদ্ধ করেন আপনারা। ধন্যবাদ মাসুদ ভাই। জি, রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছেও আসি। যে রফিক ভাই, যেটা শোনা যাচ্ছে বেলুচিস্তান লিবারেশন আর্মির এবং আরো যে গোষ্ঠীগুলো আছে স্বাধীনতাকামী, তাদের ঘাঁটিগুলোতে পাকিস্তান বিমান বাহিনী বিমান হামলা করছে। এমনকি গত 2 মাসে সেনাবাহিনী সেখানে 48 বার হামলা করেছে। টিকতে না পেরে সেখানে এখন জানা যাচ্ছে যে রাশেদ হায়দার ভাই আলোচনায় উঠে আসছে যে 85% জায়গা বেলুচ লিবারেশন আর্মির দখলে আছে। এখন প্রশ্ন হলো, তারা বিমান হামলা করছে কি, তারা কি বলে এটাকে, পদাতিক বাহিনী নিয়ে সেখানে ঢুকতে পারছে না সেজন্য বিমান হামলা করছে, নাকি তারা সেখানে গণহত্যা চালাচ্ছে? রফিক। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রাশেদ ভাই, ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ, আর আপনার দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। মাসুদ ভাই, আপনি কিন্তু আমার উত্তরটা বলে ফেলছেন। রাশেদ ভাই যেহেতু অন্যদিকে উত্তর দিচ্ছে, আমার মাথা তখন এই জিনিসটা ঢুকছে, আর আমি যেহেতু নিজেও আমার চ্যানেলে কথা বলি, আমার এই জিনিসটা মাথায় আসছে। কারণটা হলো 85% অলরেডি দখল করে ফেলছে বেলুচিস্তানের যে স্বাধীনতাকামী নেতা মীর ইয়ার বালুচ, সে বলছে। আর ওই যে আন্তর্জাতিক বিশ্ব আমাদের যে ব্লগার যে বলতে পারেন শেখ ফরিদ সাহেব, উনি কিন্তু বালুচের 2 জন লিবারেশন আর্মির যে আপনার আছে আপনার যোদ্ধা,
তার সাক্ষাৎকার কিন্তু সে নিচে, আমি নিজে একটা টক শুতে দেখলাম যে সে সাক্ষাৎকার নিচে আমি টক শুটা শুনছি এবং তারা বলতেছে যে 99% তাদের দখলে। এবং সে এই কথাটা ওই সময় বলছিল যে পাকিস্তানি সেনাবাহিনী ঢোকা খুব কঠিন, এখন ওদের এয়ার স্ট্রাইক ছাড়া মানে বিমান হামলা ছাড়া কোনো উপায় নাই। আপনি ওই সাক্ষাৎকারটা শুনে আসেন। এই যে আপনার মানে এই যে ব্লগার যে আপনার শেখ ফরিদ সাহেব, ওনার সাথে যে ওই যে বেলুচ যা যোদ্ধা আছে যারা সাক্ষাৎকার দিছে, ওখানে স্পষ্ট বলছে যে ওরা বিমান হামলা ছাড়া এখন আর কোনো উপায় নাই। এই যে বিমান হামলা, কারণ সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী ঢুকতে পারতেছে না, কারণ এই যে সাক্ষাৎকারটা যেদিন নিছে ওই যে স্বাধীনতা ঘোষণার পরে কিন্তু এই সাক্ষাৎকারটা নিছে, নেওয়ার পরে পরের দিনই মনে করেন যে ওদের সেনাবাহিনী ইয়া করলো, অভিযান চালাইলো। এক অভিযানে মনে করেন যে পাকিস্তানি স্বীকার করছে যে 45টা সৈন্য তাদের মারা গেছে, মানে ওই ইয়াতে চলে গেছে, মানে ওই মায়ের বুকে চলে গেছে, ওই যে ইন্ডিয়ান ভাষায় বললাম মায়ের নাকি মায়ের বুকে পাঠায়। কিন্তু একটা চিন্তা করেন যে যুদ্ধক্ষেত্রে কিন্তু সৈন্য যদি মরে 20টা না, যদি 200 মরে বলে হইলো না আমাদের তো ভাই ওই 2টা মারা গেছে আর 50টা আহত হয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের খবর তো পাইতেছেন, ইউক্রেন বলে যে আমরা রাশিয়া আমার 50টা লোক মারা, রাশিয়া বলে কি যে আমরা ইউক্রেনে 1,500 সৈন্য হত্যা করছি। এটা তো আপনার বর্তমান সময়ের ইয়াই। সুতরাং ওই যে ওরা 45 জন স্বীকার করে থাকে, এখন আমি বলতেছি 200, আসলে কি 400 মরছে কিনা হেডে খোঁজ খবর দরকার, যেহেতু আন্তর্জাতিক মিডিয়া কিন্তু ঢুকতে পারতেছে না। আমাদের দেশের মিডিয়া যারা আছে এরা তো আলহামদুলিল্লাহ ভাই হেরার পরানের ভাই পাকিস্তানি, এদের বিরুদ্ধে কিছু বইলে এরা ক্ষতি করবো, কথায় যদি ক্ষতি হয় ওই কথাটা নাই বললাম। আমি যদি আমার কথায় যদি এই যে আপনার ওই যে বুড়াজির বিষয় বসে রয়েছে সামনে ফ্রান্স প্রবাসী বিশিষ্ট রাজনীতি বিশিষ্ট, ওনার যদি ক্ষতি হয় তাহলে মুশকিল না একটা। আমি না নাই কইলাম যেহেতু আমার সহ আলোচক, ওনার ক্ষতি একটা নাই হলো, ওনার যদি একটু হয় সে এই ধরনের কথা আমি না বললাম। সুতরাং পাকিস্তানি আমাদের দেশের যারা এই যে সংবাদ আছে, আর আমাদের দেশের সংবাদ কর্মীরা তো পাকিস্তানে নাই, মূল জিনিসটা ওইটাই, ওরা তো নাই, ওরা হলো পাকিস্তান যা বলে ওই বেটা ওইটা লেখ, তখন ওরা কিন্তু মানে লেখে না। আমাদের দেশের সংবাদ সংস্থা বিদেশে সংবাদ কর্মী আছে, 2-1টা জায়গায় 2-1টা চ্যানেলে থাকতে পারে, কেউ নাই। কিন্তু কোথায় থেকে নে, ওই ইন্টারনেটে যখন আসে না, ওই আল জাজিরা, ওই আর ফাল জাজিরা আর রয়টার্স, বড় বড় সংবাদ সংস্থা, ওদের এনতে সংবাদগুলি নিয়ে কারেকশন করে ওরা ওরা যে ওদের নিজের মতো করে ছেড়ে দেয়। সুতরাং আপনি ওইখানে মুখ 450 সেনাবাহিনী মারা গেছে না, এটা আপনি কিভাবে আপনি ইয়ে করবেন, নিশ্চিত করবেন? আমার মনে হচ্ছে আমি বলতেছি কয়েকদিন ধরে আছে 200 না, এর আমি খুঁজ নিয়ে দেখেন 450 সেনা মারা গেছে পাকিস্তান। সুতরাং তারা আমার জঙ্গলের ভিতরে কিভাবে ঢুকবে, মরবে, সুতরাং মরতে যাবে না, ওই জন্য বিমান হামলা, এছাড়া তাদের কোনো গতি নাই। এবং বালুচ যে আপনার নেতা মীর ইয়ার বালুচ বলছি যে আগামী ডিসেম্বরের মধ্যে খালাস, ওইখানে আর থাকতে পারবে না, ওনারা কিন্তু আইসে বড় লাগবে। এখন এটা পারবো, বিমান হামলা চালাইতে পারবো, কারণ ভিতরে যদি ঢুকতে পারবো না কি করবো, ওটা বিমান এ করবো। তবে বালুচরা বলছে যে তারাও এই বিমান বাহিনী, নৌবাহিনী, এইগুলি সেনাবাহিনী মানে ওদের যে বালুচ লিবারেশন মিলে একটা তারা বাহিনী 5 লাখ সেনাবাহিনী গঠন করছে, তারা অবশ্যই ওই পথে হাঁটতেছে। আপনি ওদের কাছে যে আপনার বিমান বাহিনী নাই, কিন্তু ওদের কাছে যে আপনার ড্রোন আসবে না এটা আপনি আশা করবেন কিভাবে? ড্রোন আসতে পারে কিন্তু, আর ড্রোন তো মনে করেন যে জঙ্গল পার হইলে এই পারে গেলেই কিন্তু ড্রোন পাওয়া যাবো ওই যে ইরানি ভাইয়ার কাছ থেকে। আপনি বলছেন ইরানকে আপনি কি ছোট করে দেখার সুযোগ আছে না? ইরান কিন্তু, ইরানের সাথে পাকিস্তানের কিন্তু সম্পর্ক মানে আছে, মানে ওই ওই লেপ দেয়া আছে, লেপ দিয়ে আছে লেপ। কারণ হলো ইরানের বড় শত্রু হলো আপনার সৌদি আরব, এটা আপনি মানতে হবে। সৌদি আরব কিন্তু সারা মুসলিম বিশ্বকে কানে ধরে নাচায়, এটা আপনি বুঝতে পারবেন। আপনি সবাইকে কান ধরে নাচায় কিন্তু সৌদি আরব। সুতরাং সৌদি আরবের সাথে হলো পাকিস্তান গিয়া কি করছে, চুক্তি করছে, গোলামি চুক্তি করছে যে ভাই তোর যান বাঁচিন লেগে আমি আছে পাহাড়দার সৌদি আরব কিন্তু না, পাকিস্তান সৌদি আরব পাহাড়দার বুঝেন না, ওই যে সিকিউরিটি গার্ড হয়েছে, টাকা দেয় বেতন দেয়, ওই সিকিউরিটি গার্ড হয়েছে। সুতরাং এটা কিন্তু ইরান কিন্তু পছন্দ করবো না কোনোদিন। সুতরাং ওইখানে যে আপনার ব্যালেন্স লিবারেশন আর্মিদেরকে ড্রোন দিবে না, এটা কিন্তু আপনি কোনো আপনাকে গ্যারান্টি দিতে পারবেন না। হয়তোবা দেখবেন আপনি বিমান হামলা যখন শুরু হবো, ভিতরে যখন আর ঢুকতে পারবো না, তখন দেখবেন ওরা ড্রোন হামলা শুরু করে দিয়েছে। অপেক্ষা করেন আপনি। তবে এটা নিশ্চিত আপনার যে প্রশ্নটা এবং উত্তরটা আমি এটা বলে দিলাম, ওরা আসলে ভিতরে ঢুকতে পারতেছে না, এটা সত্যি, ওরা ঢুকতে পারতেছে না, যে কারণেই তারা
বিমান হামলা চালাইছে, এছাড়া তো উপায় নাই কোনো। আপনি জানেন এই মায়ানমারের ঘটনা দেখেন না? মায়ানমার সেনাবাহিনী যখন আপনার এই যে কয়েকটা প্রদেশ থেকে আউট হয়ে গেল, পরে কি করে এখন বিমান হামলা করে। যখন আপনার রাখাইনে কিন্তু ওদের সেনাবাহিনী নাই, ওদের ম্যাক্সিমামটাই চলে গেছে ইয়াদের হাতে, ওই যে বিদ্রোহীদের হাতে, আরাকান আর্মির হাতে চলে গেছে। যখন ওরা এনে বিমান হামলা কিছুদিন আগে বিমান হামলা করলো না, একদম কক্সবাজার মানে সেন্ট মার্টিনের ওই যে কক্সবাজারের লাস্ট যেটা ওই যে পরিদ্বীপ, শাহ পরিদ্বীপ, আমি তো দেখে আসছি, এটা আপনার রাশেদ ভাই হয়তো গেছে, ওই শাহ পরিদ্বীপ ওই সময় লাগে কিন্তু বিমান হামলা করছে এখন বাংলাদেশের ইয়াতে কাছাকাছি, এটা নিয়ে আতঙ্ক ছড়ায় পড়ছিল ওই এলাকার মধ্যে। তো ওইরকম আপনার একটা বিমান হামলা ছাড়া এরা আপাতত গতি না, এখন এটাই করতেছে, করবে এটা, যদিও স্বীকার করবে না, কারণ পাকিস্তানি তো আসলে। আর একটা জিনিস বলি আপনাকে, আমি সবসময় একটা কথা বলি ভাই, আমার তো কিছুটা দেখছি, আমার কিছুটা বর্বরতা পাকিস্তানি মানে পাঞ্জাবি, আমি পাকিস্তানি বলি, এটা পাঞ্জাবি পাঞ্জাবির কথা বলে দিলাম ওই যে, ওরা কিন্তু পাঞ্জাবি, যে পাঞ্জাবিরা এখন যদি এই যে ইয়াতে করতেছে, নির্যাতন চালাচ্ছে বেরোচ্ছে, পাঞ্জাবিরা করাপ্টেড। পাঞ্জাবি সেনাবাহিনীর মেন পোস্টগুলি হচ্ছে পাঞ্জাবিরা। বাংলাদেশে কিন্তু মুক্তিযুদ্ধের সময় যারা এই যুদ্ধ করছে তখনকার মানে আমার মুরব্বীদের জিজ্ঞেস করেন, এরা কিন্তু পাঞ্জাবি কয়, এরা কিন্তু মুক্তিযুদ্ধ ইয়া কয় না, পাকিস্তানি বাহিনী কয় না, পাঞ্জাবি বাহিনী, পাঞ্জাবি হলো বর্বর। সুতরাং ওরা ওই আমাদের দেশে যেরকম বর্বরতা চালাইছে, এই বর্বরতা আমি নিজে একটু হইলেও দেখছি, আমার চোখে স্পষ্ট ভাষে এই জিনিসগুলি, বর্বরতাগুলি। সুতরাং ওরা ওদের একটা বর্বরতা চালাবে, এটা সত্যি কথা, আরো বর্বরতা চালাবে। এখন যা করতেছে তার চেয়ে অনেক গুণ বেশি করবে, অনেক গুণ বেশি করবে সামনে। কারণ তারা তো তাদের অন্ধ হয়ে যাচ্ছে, পাকিস্তান অন্ধ হয়ে যাবে। রাশেদ ভাই বললো না যে ওদের তো 44% ভূখণ্ড চলে যাচ্ছে। আর পাশাপাশি ওদের যে আপনার স্বর্ণ বলেন, স্বর্ণের খনিগুলি, মানে মূল জিনিসটাই তাদের এতে হাতছাড়া হয়ে যাচ্ছে। ওটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে এমনি তো ফকির, তাহলে তার ভিক্ষাও মানে ঠিক মতো পাবে না, অবস্থা এরকম অবস্থায় আছে। সুতরাং তারা কিন্তু সহজে কিন্তু ছাড় দিয়ে দিবে পাকিস্তানি, এটা আপনি আশা করতে পারেন। আর পাকিস্তানি হলো বর্বরতার চূড়ান্ত সীমায় যায়, ওরা এমন বর্বরতা চালাইতে পারে, এটা নজিরবিহীন, চিন্তা করতে পারবেন না। বাংলাদেশে কি পর্যন্ত বর্বরতা চালাইছে এর উদাহরণ এখনই দেখতে পারবেন যে বেলুচিস্তানে কি হচ্ছে। বেলুচিস্তানের সাথে মিলে দেখবেন যে বাংলাদেশে পাকিস্তানিরা কি বর্বরতা চালাইছিল। আর ওই সময় পাকিস্তানের কি বলছিল, পাকিস্তানের যে বাংলাদেশের আপনার জনগণ চাই না, বাঙালি আমরা জনগণ চাই না, ওদের মাটি চাই, মাটি মানে সব মেরে লাভ, কিছুই রাখবো না, কিছুই না রাখার জন্য বলছে, সব শেষ করে দেবো, ওদের জনগণের কিছুই দরকার নেই, মাটিটা দরকার। তখনকার পাকিস্তানি শাসক গোষ্ঠী সেনাবাহিনীর তখনকার হলো উক্তি। এখন আমাদের দেশের যারা এখন আছে, ওই যে পাকিস্তানি বংশোদ্ভূত যারা আছে, ওরা তো এগুলি ওদের তো স্বীকার করবে না। ওরা এখনো ওরা তো পাকিস্তানি বংশোদ্ভূত, স্বাভাবিকভাবেই। রাশেদ ভাই যেহেতু ইয়াতে থাকে, ফ্রান্সে থাকে, বাংলাদেশের জন্ম, বা আপনার রাশেদ ভাই ছেলে বাংলাদেশি বংশোদ্ভূত, ফ্রান্সি, ফরাসি, সে কিন্তু বাংলাদেশের প্রতি একটা থাকবে সবসময়, কারণ ওর দাদার বাড়ি বাংলাদেশ। রাশেদ ভাই ছেলে তো ভুলবে না, এটা মনে রাখবে সে, যদিও ফ্রান্সের নাগরিক হোক, কিন্তু এরপরও সে বাংলাদেশের কথা ভুলতে পারবে না। আমাদের এই যে যারা এই দেশের যে পাকিস্তানি বংশোদ্ভূত, এরা কোনোদিন ভুলবে না। তবে তাদেরকে অনুরোধ করবো, এই যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছে, অনুরোধ করে যে বেলুচিস্তান এরা মুসলিম না খ্রিস্টান না ইহুদি না হিন্দু, তাদের চোখে হলো মালাউন, না তাদের হলো আরো কি বলে, এটা কি না, এটা আমি আসলে কেউ যদি কমেন্ট করে জানাইতো যে বালুচের মানুষ কোন জাতের, এটা জানাইতো। এটা কি ওদের ভাষায় মালাউন, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, আর কি কয় নাস্তিক, মানে এরা কিছুই তো নাস্তিক। আল্লাহ জানে কোন, আমরা আপনার দুই একজন নাস্তিক এসে বলে বলবো আমার। ধন্যবাদ মাসুদ ভাই। জি, রফিক ভাই, আপনাকেও ধন্যবাদ। রাশেদ হায়দার ভাই, আমাদের ৭১ টিভিতে একটা প্রতিবেদন দেখেছি, সেখানে তারা মূলত যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে একজন মানুষ পাকিস্তান ভাঙ্গার পিছনে পর্দার আড়ালে থেকে খেলছে, সেই মানুষই হচ্ছে ভারতীয়। আর তার শেষ পর্যন্ত তার নামও প্রকাশ করেছেন অজিত দোভাল। আসলেই কি অজিত দোভালই খেলছেন পাকিস্তান ভাঙ্গার পেছনে, না ভূ রাজনীতির অন্য কোনো খেলা আছে, নাকি এটা কেবল স্বাধীনতাকামীদের তাদের ভূমির প্রেম থেকে গড়ে ওঠা এই আন্দোলন? মাসুদ ভাই, আমি প্রথমে যখন শুরু করেছিলাম তখনই আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্য করেছিলাম যে বেলুচিস্তান কখনোই পাকিস্তান ছিল না, বেলুচিস্তান কখনো ভারতবর্ষেই ছিল না।
যেখানে ভারতবর্ষেই বেলুচিস্তান ছিল না, সেখানে পাকিস্তানে থাকার তো প্রশ্নই ওঠে না। 200 বছর ব্রিটিশরা শাসন করছে কাদেরকে? ভারতবর্ষকে, পাক্যাদেরকে না। পাকিস্তান তো ভারতবর্ষে ছিল, পরে যা 47-এ ভাগ হইয়া পাকিস্তান হইলো, বাংলাদেশ হইলো। বেলুচ কিন্তু তখনও স্বাধীন ছিল। পাকিস্তান অকুপাই করছে অস্ত্রের জোরে, পাকিস্তান অকুপাই করছে। তো অকুপাই কইরা আপনার নিচে একটা জিনিস ভালো কথা, আমার ভাই যারা আছেন তারা আরো ভালোভাবে বুঝবে। আরাকান রাজ্য বাংলাদেশের 500, মায়ানমারের আরাকান রাজ্য স্বাধীন ছিল, এটা স্বাধীন স্টেট আরাকান রাজ্য। আরাকানকে যখন, এই আরাকানকে যখন বলা হয় যে তুমি ভারতবর্ষে যাবা, মানে ভারতের তখন ভারত এদের সাথে যাবা নাকি প্যারালাল থাকো না কি, কয়ে না 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 ভারত, তখন মানে বাংলাদেশের সাথে চলে আসতো, এটা বাংলাদেশের মাঝে। ও বাবা, এত মুসলমান, আরাকান কিন্তু মুসলমান। হেরা যাইলো কোথায়? বৌদ্ধদের সাথে, বার্মিজ। এই বৌদ্ধরা এখন পিঠে আমায়রা বাইর করে। আরাকান, বেলুচ ছিল যে টোটালি স্বাধীন একটা দেশ। বেলুচ ওদের নিজেদের টাকা সব নিজেদের ছিল, পাকিস্তান অকুপাই করছে। কাশ্মীর যেমন পিওকে যেমন পাকিস্তান অকুপাই করছে, এইটা অকুপাই করছে। আসলে যে সময়টা অকুপাই করছে 48-49-এর দিকে সম্ভবত পাকিস্তান অকুপাই করছে। চতুর্দিক থেকে ব্লক দিছে, ব্লক দিয়া তাদের খাদ্য পানি বাসস্থান সব ইয়ে করছে। আর পাকিস্তান সব সময় ওখানে কারে পাঠায়? জঙ্গি গোষ্ঠী পাঠায়। যখনই দেখে যে জাতীয়তাবাদের কোনো নারা লাগছে তখনই জঙ্গি পাঠায়। জঙ্গি পাঠায়, জঙ্গি মানে কি? মুসলমান জঙ্গি ভাই, আপনার আমার মতন। ওরা যায় কি কয় জানেন? এই पाकिस्तान हमारा भाई है, उसको कुछ करना नहीं है, तुम्हारा माँ को तुम्हारा बहन को कुछ किया মানে বুঝছেন না, कुछ किया মানে কি? ধর্ষণ অত্যাচার যা করছে। ये बात मत बोलना, किस लिए? अगर यह बात बोला तो इस्लाम खतरे में पड़ जाएगा। পাইক্কা জঙ্গিরা যে তোমার মা বোন যাদের যা করছে এই কথা আইনো না মুখে, ইসলাম খতরে মে হোগা, কি লেগে পাইক্কারা করছে, এগুলা করতো। আর এখন যে বাংলাদেশের যেটা ভাই, ওই বাংলাদেশে তো একটা সমস্যা আছে, কারো বউয়ের ধরেন বাচ্চা হয় না 10 বছর করে, যে এইটাও ভারতের ব্যাপার। ভারত ওখানে কোন একটা কিছু করছে, এই জন্য মনে হয় বউয়ের বাচ্চা হইতেছে না। ওই যে মুজাহিদুল ইসলাম সেলিম, যিনি ওই যে সারাদিন ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা চিল্লাইতেন না, তিনি ট্রিটমেন্টের জন্য ভারত থেকে ট্রিটমেন্ট করে ফিরছে, কিন্তু সারাদিন কি চিল্লাইছেন? দিল্লি না ঢাকা। এই যে সার্জিসের বাপ ইয়ে থেকে হয়ে আসছে। আপনি মনে হয় মাসুদ ভাই আরেকটা জানেন যে আজকের পত্রিকাতে আসছে, সেটা হচ্ছে যে ভারত থেকে গত 2-4 দিনে আবার অর্ডার করছে, ইয়ে আসবে ট্রেনের বগি, সব ভারত থেকে খাইতে হবে, কিন্তু লিখতে হবে। ওই যে পাইক্যাদের এখানে, পাইক্যারা কয় নাই কিন্তু যে বেলুচিস্তানে ভারতের হাত আছে। পাইক্যারা কইতেছে যে প্রিয়কেতে ভারতের হাত থাকতে পারে, ইন্ধন থাকতে পারে। বেলুচ নিয়ে কিন্তু কয় নাই। বেলুচ হচ্ছে ভাই ইরানের বর্ডারের কাছে, বেলুচ নিয়ে ভারতের কি? ভারত বর্ডারের কাছে, ভারত তো ইন্ধন দিব পিওকেতে, ভারত বেলুচে দিতেছে। এরপরও এখন দুষ্ট লোকেরা বলে, ভাই দুষ্ট লোকেরা, আমি বলি না ভারত কিছু করতে, দুষ্ট লোকেরা বলে যে চাবাহার বন্দর, ইরানের চাবাহার বন্দর আর বেলুচ মাত্র 1 কিলোমিটারের ওখানে চাবাহার বন্দর আছে, কারা? ভারতীয়রা। কোন জাহাজে যদি অস্ত্র যায়, এটা দুষ্ট লোকেরা বলে, কিন্তু আমি বলি না, ভারতও বলে না যদি যায়। এখন ওই যে মাথা মোটা বাঙালি, ওনাদের সবকিছুতে হ্যাঁ। তো তাইলে ভাই এক অজিত দোভাল যদি তোকে পুরা দেশ নাচাইয়া ছাড়তারে, তো অজিত দোভালের আব্বা ডাক, জাব্বা, ভারত জাতির পিতা হিসেবে অজিত দোভালকে ঘোষণা দাও। অজিত দোভাল তো 8 বছর ছিল না তোমাকে দেশে, এখনো তোমাকে বড় বড় সন্ত্রাসীরা শুট আউটে মরে যায়, কেউ জানেও না যে কে মারে, কে কখন মারে, এটাই জানো না। এখন নিজেদের এই স্বাধীনতাকামী আন্দোলন বেলুচরা করতেছে, সেইটারে এখন আরেকদিকে ঘুরানোর জন্য কি করলা? কয় যে ইন্ডিয়া। এটা কাহিনীটা কিরকম জানেন? এক মহিলা তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য 50 জায়গায় থেকে প্রস্তাব দিছে, 50টা পোলা আইসাই ঘুরা যায়, দেখে ঘুরা যায়, কিছু হয় না। এখন পরে মহিলা বলে যে এগুলো হয় না কেন? আমাদের পাশের বাসার ভদ্রলোক এই বেটায় আমার মাইয়ার বিয়া ভাঙে। আসলে মূল কথা হচ্ছে ওনার মেয়ের বিয়েটা ভাঙে হচ্ছে যে যেই পোলাই যায়, যাইতে আশপাশে খবর নেই যে মেয়েটা কেমন, কয় যায় হাই, কয় স্যার আপনি যদি এর বিয়ে করেন তাহলে তো আমাদের আনন্দ সব শেষ হয়ে যাবে। আপনি যারা বিয়ে করবেন সেই তো আমাদের যুবক থেকে বুড়ো পর্যন্ত সবাইকে আনন্দ দিয়া রাখে। কোন আনন্দ বুঝছেন তো? কয়টা বিয়ে করে নিলে তো আমরা আনন্দ আর করুন কারে নিয়ে, এই জন্য বিয়া ভাঙ্গা যায়। এখন
পাইকাতের অবস্থায় বাঙালিকে অবস্থায় পাকিস্তান যখন বাইনতেছে স্বাধীনতা কামীদের জন্য এদের তো কলজা লাগিয়েছে, আয় হায় এইটা ভারত করতেছে, বাংলাদেশ স্বাধীন ভারত করে দিছে। এইসব গুলাই কইছে যে 71-এ 71 মুক্তিযুদ্ধ হয় নাই, ভারতে ভাঙিয়া দিছে। কিন্তু এই হারামজাদারা এটা জানে না পাকিস্তান 71-এ 2বার হারছে, 2বার। কিভাবে জানেন? রাশেদ হায়দার ভাই, এই প্রসঙ্গে আমি ভুলে যাব, এই জন্য একটু ইয়ে করি, আপনাকে পুশ করি। জি এই যে 71-এর কথা বললেন, এটাকে কেউ কেউ এভাবে বলছে যে পাক ভারত যুদ্ধ, ইদানিংকালে এখনো বলছে, এখন একটু বেশি মাত্রায় বলছে। যদি সেটা পাক ভারত যুদ্ধ হয়, তাহলে এই 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 পূর্ব পাকিস্তান তো ভারতের দখলে থাকবার কথা। মানে ভারত অকুপাইড, যেটাকে আপনি অকুপাইড বলেন বা বলে, পাক ভারত যুদ্ধ হলে, রাশেদ হায়দার ভাই আমি একটু ক্লিয়ার করি, যদি এই অংশ পাক ভারত যুদ্ধ হয়, তাহলে এখানে পাকিস্তানিরা যখন আত্মসমর্পণ করে, তখন এই ভূমিটা তখন ভারতের দখলে চলে গেল নাকি বাঙালিদের দখলে আসলো? মানে এইখানের এই কথাটা দেখেন, আমি বারবার বলছি, এইটা যখন এই যে এখন যারা বলছে পাক ভারত যুদ্ধ, তারা কি বাংলাদেশে বসে, ভারত যদি বলে সেটা আমরা অন্যভাবে দেখবো, বাট বাংলাদেশে বসে কেউ যদি বলে এটা ছিল পাক ভারত যুদ্ধ, তাহলে আমরা দেশ স্বাধীন হলাম কিভাবে? এই স্বাধীন দেশটা আসলো কোথা থেকে? একটু টুইস্টটা বুঝেন এখানে কাহিনীকে। আপনাকে একটু আগে বললাম যে পাকিস্তান 71-এ 2বার হারছে, 2বার, একবার না 2বার। কিভাবে হারছে এখন বুঝাই। যেটা আপনি হিন্দি ছবিতে দেখবেন পাক ভারত যুদ্ধের কথা বলা হয়, 1971 পাক ভারত যুদ্ধ বলা হয়, ইন্ডিয়ার অনেক মুভিতে দেখবেন। সেটা হচ্ছে কি জানেন, ওই যে পাইকারা যায় যে ইন্ডিয়ার উপর আক্রমণ করছিল, বিমান হামলা চালাই দিছিল, ওই ফ্রন্টে ইন্ডিয়া এমন মারছিল যে এক মাইরে ওইখানে আত্মসমর্পণ করছে, ভাইগা গেছে। মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ইন্ডিয়ান মিত্র বাহিনীর সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন করছে, আমাদের দেশ স্বাধীন করছে। ভারত কিন্তু কখনো বলেনি যে 71-এর 9 মাস আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করছে। আরে ওইভাবে যদি স্বাধীন করতো তো এটা ভারতের ভূখণ্ড, তোদের বাংলাদেশ তো না, এটা ভারতের ভূখণ্ড, এখনই দিয়ে না, তোদের তো জিতাই দিছে ভারত। তাইলে এখন এই পাইকা নাপাক জাত যেটা বাংলাদেশে এখনো আছে, যেই জাতটা, এদের বলতে চাই, কালকে যদি ভারত এসে যদি কয়ে 71-এ তো আমাদের যুদ্ধ, আমরা জিতছিলাম এই ভূমি, তোদের কি বাইরা বেড়া সব আমগো লয়ে নেবো, তখন তো তারা আর কিছু কইতে পারবো না, নাকি কিছু করার নাই। 71-এ একবার হারছে, পাইকারা হারছে ওইদিকে ভারতের লগে, এদিকে আসছে আমাদের মুক্তিযোদ্ধাদের লগে। সবচেয়ে লজ্জাস্কর বিষয়, 93,000 সোলজার তোরা অস্ত্র সমর্পণ করলি, প্যান্ট খুইলা, শার্ট খুইলা, গেঞ্জি আর আন্ডার প্যান্টে দাঁড়াইয়া সরোয়ার দিয়ে দাঁড়ে তোরা আত্মসমর্পণ করলি। এই 93,000 সোলজার সব গেলি কই? ভারতে নিয়ে গেল বন্দি কইরা। সিমলা চুক্তির মাধ্যমে তোরা এই 93,000-এ নিয়ে যাইতেছে। তোরা কয়বার হারলি? তোরা পাইকার বীজ, ওইটা ভুইলা গেছস গা তোরা। আবার এখন কয় যে পাক ভারত যুদ্ধ হলে বাংলাদেশ তো ইন্ডিয়ান, তাহলে ঠিকই আছে ভাই, কালকে থেকে আমরা ইন্ডিয়ান কমু ওদের হিসাবে, এবং ইন্ডিয়ার বলুন যে আসেন ভাই বাংলাদেশ নিয়ে যান, কারণ এই জারজ গুলাই কইতেছে যে এটা পাক ভারত যুদ্ধ ছিল। কারণ ঘটনা হচ্ছে কি জানেন, যার জন্মেরই ঠিক নেই, যে নিজেই জানে না যে তার বাপকে, তার কাছ থেকে ভালো কথা পাইবেন কেমনে, যে তার শিকড় ভুলা যায়, এই দেশটা বানাই দিয়ে গেছে কে, সেইটা যে বেড়া ভুলা যায়, এই দেশের জন্য কে ফাঁসির দড়ির কাছে গেছিল গা, এইটা যে ভুলা যায়, যে তার বাপ ভুলা যায়, হের আর কি, এর কাছ থেকে আপনার ভালো কি আশা করবেন? ওদের তো জ্বলন, ওদের তো জ্বালা, আমার শেখ আউয়া কাদের কাকার মতো বলতে জ্বালা, অন্তরে জ্বালা, এদের তো অন্তরে জ্বালা, এরা তো ঘুমাইতে পারে না। রাশেদ হায়দার ভাই, আমরা একটু কমেন্ট নেই। একজন কমেন্ট করলেন, নাম হচ্ছে মাহবুবুর রহমান। চিত্তরঞ্জন দত্ত ইন্দিরা গান্ধীকে বলেছিল আপনি এটা ভারতের অংশ করে নেন। জবাবে ইন্দিরা গান্ধী বলেছিল কি, এ না মুমকিন হে, কারণ এই যুদ্ধটা একটা প্রতারণা ছিল, ভারত শুধু নিরাপত্তার জন্য এই যুদ্ধ করে। বুঝছেন এটা কি স্বঘোষিত, মানে সব বিরোধী কমেন্ট না? ওনার মন্তব্যটা যদি চিত্তরঞ্জন দত্ত যদি এটা গান্ধীকে বলে থাকে, বলতেই পারে। আমি মনে করি ভারতে কয়েক লাখ মানুষ হয়তো ইন্দিরা গান্ধীকে তখন বলেছিল এই অংশটা নিয়ে নাও, কিন্তু ইন্দিরা গান্ধী নেন নাই। মহানুভবতার পরিচয় দিয়েছেন এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষের
যে রক্তদান, যে বলিদান, সেটার প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন এবং তার উদ্দেশ্যই ছিল এই দেশটা স্বাধীন হোক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, এবং মিত্র বাহিনী গঠিত হয়েছিল। অনেকেই বলছিল যে এটা নিয়ে নেওয়ার জন্য, কিন্তু ইন্দিরা গান্ধী বললেন, না না না, এই দেশ, এই ভাষাটা, এই জাতিটা স্বাধীনতার জন্য অনেক জীবন দিয়েছে, এই দেশ আমরা হেল্প করতে নিব না। এখন যিনি বলেছেন উনি নির্ঘাত, আমি একদম 100% শিওর যে ভাইজান ওই সময় ইন্দিরা গান্ধীর পাশে বসেছিলেন। উনি ইন্দিরা গান্ধীর পাশে বসেছিলেন, না হলে উনি জানতেন না। উনি একমাত্র ব্যক্তি যিনি ইন্দিরা গান্ধীর পাশে ছিলেন, জীবিত। ভাইজান এখনো কত বয়স হবে ভাইজানের আল্লাহ জানে, উনি হয়তো, আর না হলে বলো যে উনি একজন অশিক্ষিত গোয়ার গন্ডমূর্খ, যিনি গ্রাম থেকে হয়তো অন্য কোথাও গেছেন, ঢাকা শহর বাইপাস করেন নাই। ওই যখন বালস্টর ফুয়াদ একটা কথা কয় না, বুদ্ধির হিসাব দেখেন কি কইলো ওই দিন, কয় আমরা স্বাধীনতা 10ই জানুয়ারি মানি, 16ই ডিসেম্বর মানি না। কাহিনী বুঝে 16 ডিসেম্বর কেন মানো না? কারণ ওই দিন ওনার বাবারা আন্ডারপ্যান্ট পইরা সরার্দি উদ্যানে দাঁড়াইয়া অস্ত্র সমর্পণ কইরা আত্মসমর্পণ করছিলেন। এই বেকুব এইটা জানেন, এই বেকুবে কেন কয় 10ই জানুয়ারি জানেন? কারণ 10ই জানুয়ারি ইন্ডিয়ান সেনাবাহিনী উইথড্র হয়েছিল কই থেকে, বাংলাদেশে। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু ঢুকছিলেন। ইন্দিরা গান্ধীকে বলছিলেন যে আমি ঢুকার আগে তুমি ওয়াদা করো যে তোমার লোক নিয়ে যাবো। উনি বলছেন আমি নিয়ে যাবো। তো 10ই জানুয়ারি তোরা কইরা লাভ কি? 10ই জানুয়ারিতে বঙ্গবন্ধু এই দেশে পাড়া দিছেন। তুই যেই ডেটে দিবি দে বালাস্টর, সেই ডেটে আওয়ামী লীগের। তুই বাংলাদেশে 365 দিন যেই ডেট দিবি দে, সেইটাই 71, 72, 73, 74 পড়বে। এর বাইরে তুই যাইতে পারবি না। তো এগুলো হচ্ছে ওই গন্ডমূর্খ, ওই হারামজাদা গন্ডমূর্খ। আরে ইন্দিরা গান্ধী নিজে পৃথিবীর সমস্ত দেশে যাইয়া যায় স্বাধীনতার জন্য কাজ করছে, বাংলাদেশের স্বাধীনতা যাতে হয়। ফ্রান্স যখন কোনো কথা বলে নাই, লাস্টে ডিনার একটা কেক দিছিল, ফ্রেঞ্চ কেক বলে, সেই কেকটা নিয়ে ইন্দিরা গান্ধী নিয়ে গেছে। তখন ফ্রান্সের রাষ্ট্রপতি বলছিল যে আপনি কেন এই কেকটা খান, নিয়ে যান। বলে যে না, আপনি যে কথা বলছেন সেটা টেস্ট করার জন্য নি। এই কথাগুলো এখনো লুভ মিউজিয়ামে লেখা আছে যে বাংলাদেশ স্বাধীনতার জন্য ইন্দিরা গান্ধী তা আসছিল। অবশ্য বেটা তুই তো ফকিন্দির পোলা, তুই তো ফ্রান্সে আসবি কই থেকে, আর লুভ মিউজিয়ামও দেখবি কই থেকে? তোরা তো এখনো তোকে বাড়ির থেকে যে কইলাম না ঢাকা বাইপাস করস না, ইতিহাস পড়বি কই থেকে? ইতিহাস পড়ার যোগ্যতা তোকে হয় নাই। ভারত বহুত ভালো রাষ্ট্র, শান্ত রাষ্ট্র বিদায় এখনো তোরা বাইচা রইছ। তা নাহলে যে ইয়ের মতন, রাশিয়ার মতন পিড়াইয়া ইউক্রেন যেন নিয়ে নিছে। ইউক্রেন নিতে তো এই আজ 5 বছর যুদ্ধ করে, ভারত তোকে 2 মাস লাগবো না, 2 দিনেই দখল হয়ে যাবো গা বেটা। এইটাই বুঝোস না। আওয়াজ খালি হয়েছে কিছু পাইছে এমনি লেহজ। তোগো এখনো বঙ্গ লিখতে তোকে অঙ্গ ফাইটা জায়গা, বানান করস 30টা ভুল, সেন্টেন্স বুঝাইতে পারস না, কিন্তু আসস কমেন্টস করতে। কাহিনীটা কি কর, কোনো খারাপ না, কিন্তু এমন কমেন্টস করেন যাতে সঠিক হয়। আমার ভুল হইলে আমি তখন আপনার কমেন্টস করে শিখে নিব, আপনার ভুল হলে আপনার না। আপনাদের মাথায় ভাই গোবরে ভর্তি। আপনাদের হয়েছে যে দাদাই কইছে বান্ত দান, বানতে আসি ওদা দান। বাস, দাদা ধান বানতে গেছে, ধানকে ওদা পচা সিট বাঁধো, আপনারা সেই অবস্থায় যাচ্ছেন। তো এভাবে উচিত না। জি রাশেদ হায়দার ভাই, আমি আমরা তো আগেই বলেছিলাম লাইভটা আমরা সংক্ষিপ্ত করব। আমাদের বাংলাদেশ নিয়েও একটা পয়েন্টস আছে। আমাদের একজন দর্শক বলেছিলেন আমরা ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বিশ্ব ভূরাজনীতি নিয়ে এত কথা বলি, চায়না টায়না নিয়ে, তো নিজের দেশ নিয়ে কেন বলি না? আমরা বাংলাদেশ নিয়েও বলি, তবে আমাদের আলোচনার ভিতরে অবশ্যই বাংলাদেশটা থাকে। প্রত্যেকটা আলোচনার ভিতরে বাংলাদেশ থাকে। যেমন আজকের আলোচনার ভিতরেও বাংলাদেশ আছে, ঢুকে পড়ে অলরেডি। আমরা হয়তো হেডলাইনে বাংলাদেশকে খুব বেশি প্রাধান্য দেই না, অন্য টপিক নিয়ে শুরু করি। তো আজকের আলোচনায় আমাদের বাংলাদেশ প্রসঙ্গ আছে, সেটা আমরা আসবো। তার আগে আমরা কয়েকটা কমেন্টস এর রিকমেন্ড করি, কয়েকটা কমেন্টস কে আমরা রিকমেন্ড করি। রাশেদ হায়দার ভাই, রফিক ভাই, আমি দুজনকেই বলবো যে কমেন্ট গুলো অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন এবং যদি একটু আলোচনা করে দেন তাহলে ভালো হয়। রাশেদ ভাইকে বলেছেন, রাশেদ ভাই আজকে দিল্লি পার্লামেন্টে যে ককরোচ পার্টি পুলিশের সংঘাত, মানে দিল্লি পার্লামেন্টের ওখানে ওরা ককরোচ পার্টি ওখানে একটা কি বলে মিছিলের মতো আর কি, আমগো দেশে যেটাকে মিছিল বলা হয়, এরকম ওরা সেখানে গিয়েছে, লাঠিচার্জ করেছে। এই ককরোচ পার্টি এরা কি আসলে
কোনো ধরনের সুবিধা করতে পারবে ভারতে? ভারত তো খুবই জটিল একটা রাজনীতিক কমপ্লেক্স রাজনীতির দেশ। রাশেদ হায়দার ভাই এটা আসলে কমপ্লেক্স, তবে আপনারা সংক্ষেপে সংক্ষেপে আগে চিন্তা জি করেন যে ককরোচ 1-2 পার্টি মিনিট যে গঠন করেছে বা ককরোচ পার্টির যে নেতা সে কোথায় ছিল? সে আমেরিকায় ছিল। এটাও ডিপ স্টেটের একটা খেলা। কারণ ডিপ স্টেট বলতে আপনি শুধু যে আমেরিকান ডিপ স্টেট তা না, চাইনিজ ডিপ স্টেট আছে, পাকিস্তানের ডিপ স্টেট আছে, বাংলাদেশেরও ডিপ স্টেট আছে। আপনি একটা জিনিস দেখেন যে আমেরিকার সাথে চুক্তি কিন্তু এখনো করে নাই। আমেরিকার সাথে ইন্ডিয়া কিন্তু এখনো বাণিজ্য চুক্তি করে নাই, যেটা আমরা করছি ইলেকশনের 3 দিন আগে। ওরা করে নাই। এরা কেন বসে আছে? এরা বসে আছে হচ্ছে যে ওই যে মিড টার্ম ইলেকশনটা হোক তারপরে দেখবো। ইন্ডিয়ারও যদি অস্থিতিশীল করতে হয় কারো না কারো তো লাগাইতে হবে। এই জন্য হয়তো দেখেন কি আমেরিকা থেকে মোটা দানের টাকা আসছে। আর টাকা দিলে নষ্টামি যে করে এটা পৃথিবীর সব দেশেই আছে এরকম। বাংলাদেশে যেমন আছে, ভারতে আছে, চায়নাতে, সব জায়গায় আছে। তো চায়নাতে পারে না কারণ ওখানে মাইরা দেয়, ওদের ডিক্টেটর। 3 মেন স্কোয়ারে এক রাতে 3000 মাইরা পেয়েছে, কেউ কোনো কথা কইছে? কয় নাই। ভারত চায়নাতে রাশিয়াতে এটা একেবারে অসম্ভব। অসম্ভব। ভারত তো গণতান্ত্রিক দেশ, মিছিল করবে, পিটবে। তুমি আইন ভাঙলে তোমার মারবে না, তোমার চুম্মা দিবে। এই ককরোচ পার্টি মকরোচ পার্টি কিছুদিন চলবো, বেশি দিন না, 3 মাস। 3 মাস পরে দেখবে এটা পাত্তাই জি নেই, এটা পাত্তাই নেই। জি ধন্যবাদ। রাশেদ হায়দার ভাই, রফিক ভাই যদি 2 মিনিট এই কমেন্টটার উপরে ককরোচ পার্টি। রাসেল ভাই, আপনি অনেক কিছু মনে করেন। আমি একটা ভিডিও করে ফেলছি অলরেডি, লাস্টে এক লাইভ করে ফেলছি কতক্ষণ আগে এই ককরোচ নিয়ে ভারতে, এবং এই নিয়ে আমি একটা সন্দেহ প্রকাশ করছি। আমার দর্শক যদি কি হয় আমার থেকে দেখতে পারবেন, আমি একটা কমেন্ট সন্দেহ করছি। আমার কাছে কেন জানি সন্দেহ হচ্ছে, বুঝছেন? আমি যে এটা কোনো রাষ্ট্রের মধ্যে কোনো চক্রান্ত কিনা এরকম আমি একটা সন্দেহ করছি। তবে আমি আরেকটা কথা বলছি, চক্রান্তটা তো আমার কাছে মনে হচ্ছে, এটা আমি কিন্তু আমার এখানে সন্দেহ প্রকাশ করছি। তবে ভারতীয় রাজনীতি যে জটিল এটাও কিন্তু আমি প্রকাশ করছি, এবং এটা আসলে ভারতের রাজনীতি জটিল। তবে বলা তো যায় না, দেখেন রাশিয়াতেও কিন্তু এই যে নাভালনি আছে না, নাভালনি একটা বিরোধী নেতা তৈরি ছিল না, এরকম কিন্তু তৈরি হয়েছিল রাশিয়াতেও পুতিনের বিরুদ্ধে। পুতিন কিন্তু এই রাশিয়াকে, আধুনিক রাশিয়াকে চূড়ান্ত শিখরে পৌঁছাইছে। অর্থাৎ নাভালনি নামের এক পন্ডিত আইনা হাজির করলো আন্দোলন করানোর জন্য এই পুতিনের বিরুদ্ধে, করলো, শেষ পর্যন্ত তো মারাই গেল। যাক, কারণ আমি ওইটা আমার সন্দেহ হলো যে এ ধরনের কোন নাভালনি, নতুন কোন নাভালনি তৈরি হলো কিনা। আর আসলে একটা জিনিস উল্লেখ করছে যে আমি আজকে কিন্তু এই জিনিসগুলো হওয়ার পরে যে দিল্লির পার্লামেন্টে যাবে কেন ভাই? ওরা তো আন্দোলন করতেছে যন্তর মন্তর স্কোয়ারে, দিল্লির পার্লামেন্ট ভবনের সামনে আন্দোলন করুক, শান্তিপ্রিয় আন্দোলন করবো। ভারতের রাজনীতির ইতিহাসে তো এরকম কোনো ঘটনা নাই যে সামরিক উত্থান হয়েছে বা আপনার সরকার এইভাবে উচ্ছেদ হয়েছে। তারা গণতান্ত্রিক ভাবে আপনার দেশের পরিবর্তন হয়েছে। নির্বাচন আগে আছে, 5 বছরের জায়গায় 3 বছর পরে নির্বাচন, এরকম হইতেই পারে স্বাভাবিক, কিন্তু নির্বাচনের মধ্যে কে হয়েছে সরকার হয়েছে। কিন্তু তারা এই ধরনের এটা কোন সিস্টেমের আন্দোলন শুরু করলো, ওটার উদ্দেশ্যটা কি? তো আমার মাথায় তখন এটা আসছিল যে এরকম কিছু ঘটনা হয় কিনা আল্লাহ জানে। কারণ এই যে তিয়ানেনমেন স্কোয়ারের কথা বললো রাশেদ ভাই, বললাম 1987 সালে, এটা আমার মনে আছে, আমরা তো ছাত্র। আপনার রাশেদ ভাই 3000 বলছে না, নো নো নো, রাশেদ ভাই 10,000 মারছিল, 10,000 ট্র্যাঙ্ক ফিট করে মারছিল, ট্র্যাঙ্ক। এবং তখনকার চীন কিন্তু এত শক্তিশালী ছিল না। এক সপ্তাহ মানে এক রাতে 3000 গেছিল প্রথম রাতে। আপনি চীন কিন্তু অর্থনীতি এত শক্তিশালী ছিল না। 87 ঘটনা কিন্তু দেখ অনেক আগে, আমরা মনে আছে কলেজে পড়ি, যেহেতু স্পষ্ট মনে আছে। এটা নিয়ে সারা বাংলা বিশ্ব হয়েছে। তখন তো আমরা করতাম, পেপার পড়তাম যে তিয়ানেনমেন আপনার চালাচ্ছে, অভিযান চালাইছে। অনেকদিন পর্যন্ত 1 মাস পর্যন্ত এনে আন্দোলন করছে, কিন্তু 1 মাস ওই ছাত্ররা গণতন্ত্রের জন্য। পরে ওই সময় মনে নাই, প্রেসিডেন্টের কথা মনে নাই, তখন যে সামরিক অভিযান চালাইছে এবং আপনার চালাইছে, ট্র্যাঙ্ক ফিট করছিল, কিছু করতে পারে। পরে আন্দোলন থামাই, এই যে আন্দোলন থামছে শেষ। এরপরে চীনের কিন্তু এত উন্নত, ব্যাপক উন্নত হয়েছে। কারণ আমরা বলি ভারত যে আপনি দেখেন, আমার চোখে দেখি, আমার স্পষ্ট মনে আছে ভারত কিন্তু এই অবস্থায় ছিল না। বেশি দিন হয় নাই ভারত এতটুকু উন্নত হয়েছে, এতটুকু উন্নত হয়েছে ভারত এত অল্প সময়ে, বেশি দিন হয় না। কিন্তু এখন ওরা কি চাচ্ছে যে কালকে কি আমেরিকা হয়ে যাবে, ইউরোপ হয়ে যাবে? ইউরোপে তো এখন বেকার সমস্যা আছে, একটা দেশে তো আগাইতে সময় লাগে। যেমন আমাদের দেশ অনেকটা আগায় গেছিল, আর ওই সময় রাশেদ ভাইরা এরা আমরা সবাই মনে করেন বলছি যে সব লুটে উঠে খেয়ালছে, আপনার নিয়ে গেছে গা, ওই যে নিয়ে গেছে। আর মানে অস্থির হয়ে গেছে এই ওই শাসন রে। এখন অস্থির হয়ে গেছে, এখন চলে যাওয়ার পর এখন সব কান্দে, কয়লা রে কি সর্বনাশ করছি, রাস্তায় হাতে বসে কান্দে, পাক গড়ে গিয়ে খান্দের কি সর্বনাশ করছি, কি হইলো, দেশ তো শেষ। এখন ওই যে আমি ওই জন্য আমি ওই জন্য বলছি যে ভারতীয় নাগরিকরা অবশ্যই আপনার সুচিন্তিত চিন্তা আছে।
নেপালে যে কি হলো, বাংলাদেশে কি হলো, এগুলি অবশ্যই তাদের মাথায় ঢুকবে। তারা আন্দোলনটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে নিতে যাচ্ছে, অবশ্যই ভারতীয় নাগরিকরা চিন্তা করবে। সুতরাং ও যে তো সহজে সফল রফিক হইতে পারবে ভাই, আমার মনে হয় না। আর রফিক ভাই, ভারতের ন্যূনতম একটা রাজ্যেও তো একটা বিপ্লব ঘটানো সম্ভব হয় না। কোনো কালে হয়েছিল? কোনো কালে হয়েছিল? এই যে ৭৬ বছরের ইতিহাসে এমন ঘটনা হয়ে, হ্যাঁ দু একটা ঘটনা হয়েছে। কি ঘটনা? ঘটনাগুলো হচ্ছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী হত্যা হয়েছে, মহাত্মা গান্ধী, আততায়ীর দ্বারা ওনারা নিহত হয়েছেন, মারা গেছেন। কিন্তু ক্ষমতা দখল করার জন্য সেখানে এ ধরনের কোন ঘটনা, এই ধরনের বিপ্লব সেখানে গড়ে ওঠেনি কখনো। এবং এত মত সেখানে, এত জটিল, কিভাবে যে ওই দেশটা মানে টিকে থাকাটা, দেশপ্রেম না থাকলে এই দেশ এত বছর এইভাবে টিকে থাকা সম্ভব ছিল? আমার মনে হয় না, অনেক কঠিন ছিল। তার উপরে আবার গণতান্ত্রিক দেশ। যদি ডিক্টেটরশিপ হতো সেটা আবার ভিন্ন এক ব্যাপার ছিল। গণতান্ত্রিক এবার টিকে থাকা অনেকটা। এবং কখনো সেখানে সামরিক বাহিনী ক্ষমতায় হস্তক্ষেপও করেনি। দখল করা তো হলো ভিন্ন কথা, ন্যূনতম ক্ষমতা, রাজনীতি নিয়ে ন্যূনতম ভাবনাই ও দেশের সেনাবাহিনীর মাথায় নেই, ন্যূনতম ভাবনাই নেই। আপনি দেখেন কেন্দ্রীয় মন্ত্রণালয় যে এত বড় মন্ত্রিসভা, সেখানে কয়জন সাবেক সেনা কর্মকর্তা আছে? এই যে তাদের পার্লামেন্ট, কয়জন সেনা কর্মকর্তা আছে? এই যে প্রাদেশিক পরিষদের যে পার্লামেন্ট, কি বলে এটাকে, কি বলে, রাজ্যসভা, রাজ্যসভার যে পার্লামেন্ট আছে, সেখানে কয়জন সামরিক অফিসার আছে? আমাদের দেশে দেখেন, আমাদের দেশের পরিস্থিতি দেখেন, পাকিস্তানে দেখেন। যাই হোক, আমি একটু অন্য আরেকটা কমেন্ট নেই। আরেকজন বলছেন, রাশেদ হায়দার ভাই বেলুচদের আমেরিকা টেরোরিস্ট ঘোষণা করেছে, এই বিষয়ে কিছু বলবেন? টেরোরিস্ট ঘোষণা করে রেখেছে ওদেরকে, বেলুচদের না, বেলুচ লিবারেশন আর্মিকে। জি রাশেদ হায়দার। হ্যাঁ, বেলুচ লিবারেশন আর্মিকে আমেরিকা টেররিস্ট ঘোষণা করে রেখেছে। তার কারণ হচ্ছে কি জানেন? তার কারণ হচ্ছে যে পাইক্যাদেরকে আমেরিকার খুব বেশি দরকার। এই পাকিস্তানকে দিয়া আফগানিস্তানে মারছে, হাজার হাজার মানুষ হত্যা করছে। এই পাকিস্তানকে দিয়া ইরাকে হামলা চালাইছে। আর এই পাইক্যাদেরকে দিয়া আপনার করতে হবে কি, ইরানের উপর আক্রমণ চালাইতে হবে, তারপরে হুতিদের উপর আক্রমণ চালাইতে হবে। সুতরাং আক্রমণ চালাইতে হইলে কিছু তো দিতে হবে। পয়সাও দিছে এবং কইছে যে পাকিস্তান কইছে স্যার এদের টেররিস্ট ঘোষণা করেন, স্যার এদের টেররিস্ট ঘোষণা করে রাখছে। কিন্তু যখন আমেরিকার স্বার্থ ইরানের উপর থেকে শেষ হয়ে যাবে, ওই হুতিদের উপর থেকে শেষ হয়ে যাবে, তখন দেখবে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই এই আমেরিকা পল্টি নিছে। আমরা একটা কথা সবসময় বলি যে ট্রাম্প অলওয়েজ চিকেন আউট, মানে ট্রাম্প যেমন এক কথায় বারবার থাকে না, এই আমেরিকাও সবসময় এক কথায় থাকে। এরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। একসময় তো এই আমেরিকা নরেন্দ্র মোদীরে করছিল না, টেররিস্ট ঘোষণা করছিল না, আমেরিকা ঢুকতে পারবে না। আর যেদিন দিচ্ছে এর পরের দিন ডাকা শুরু হচ্ছে, মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফাদার, ইউ আর মাই পাপা, এটা বলছো না? তো ভুলে যান কেন? 71-এ যে বাংলাদেশের স্বাধীনতাই দেয় নাই, স্বীকৃতি দেয় নাই, যে বাংলাদেশকে স্বাধীন যাতে না হইতে পারে তাদের নৌবহর পাঠিয়েছিলেন। আজকে সেই বাংলাদেশকে নেওয়ার জন্য, আরে বাংলাদেশ তুমি তো আমার বাবা, এখন বাংলাদেশকে থেকে নিয়ে যায়, বাংলাদেশ দরকার যে কতজনের নোবেল দেয়, কতজনের কত কি যে পোষে, বুঝেন না আপনারা এটা? সুতরাং আমেরিকার কথা বলে লাভ নাই। এইসব আমেরিকা কি করলো না কইলো, বেলুচ স্বাধীন রাষ্ট্র আগেও ছিল, তারা আবার স্বাধীন হবে, এটাই হচ্ছে যে ফাইনাল কথা। পাকিস্তান থেকে আলাদা হওয়ার কিছু নাই। আপনারা যারা বলেন যে পাকিস্তান থেকে, না, পাকিস্তান ভাই জোর করে দখল করে রাখছে, স্বাধীন হয়ে যাবে, সমস্যা কি? আপনার জায়গা যদি, আপনার বাপদাদার জায়গা যদি কেউ যদি দখল করে রাখে, আপনি কি এমনি ছেড়ে দিবেন? আপনি ছেড়ে দিবেন? আপনি ঠিকই ওটা উদ্ধারের চেষ্টা করেন। বেলুচের লোক বেলুচিস্তান রে চাইতেছে সে আগের জায়গায় যাইতে, যেটা 48-এর আগে। এই যে প্রিয়কে যেরকম দখল করছে, বেলুচ ওইভাবে দখল করছে পাইক্যারা। সুতরাং পাইক্যাদের পাপের শাস্তি পাইতে হবে। আপনি যদি মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, সবাই একটা কথা মানেন যে আল্লাহ বলছে যে তোমাদের কিছু কিছু সাজা দুনিয়াতেও হবে, পাইক্যাদের সাজা এটা হইতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। পাকিস্তান ভিকারিস্তান হবে, এখনই ভিকারিস্তান, আরো হবে, আরো হবে পাকিস্তান। একজন ভাই, আমি দর্শক বারবার বলছেন
যে বেলুচের স্বাধীনতাকামী মানুষ অনেক ভদ্র। ওরে বাইরে আপনারে বলি, আপনার দুইটা পায়ে ধরে বলি, এরা ভদ্র না। বেলুচের যারা স্বাধীনতাকামী যেসব লিডার গুলোকে এখন জেলখানায় আছে, যাদেরকে মারা হয়েছে এ পর্যন্ত, সবাই হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, এই সমস্ত লোকগুলি বেলুচের স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে, তাদের মারতেছে। এই যে মহিলা যেটার নাম বললাম কি বেলুচ জানি, উনিও ডাক্তার, ডাক্তার মাহারাং বালুচ, ডাক্তার মাহারাং। এই ধরনের 25-30 জনের নাম পাবেন যারা সবাই উচ্চ শিক্ষিত সমাজের। এটা ভাই আমার আপনার মতন না ভাই। ভদ্রতা তো ওদের কাছে, পাইকাদের কি ভদ্রতা আছে? 7-8 পাস সেনাবাহিনী, ও যায় ফিল্ড মার্শাল হয়, যেমন আমাদের ওয়াকার 7-8 পাস ওয়াকার, 9 পাস করে সেনাবাহিনীতে ঢুকে এরপরে ভিতরে ওই যে আমাদের বাইরে কোথাও নকল করতে পারবে না, পড়ালেখা করতে হবে। সেনাবাহিনীতে যেগুলো কমান্ডান্ট ফমান্ডার সব নকল করে ভাই, তো সব নকল, হেরা যায় পরে মেজর জেনারেল হয়ে যায়। তো 8 পাস সিপাহীদের কাছ থেকে আপনি কি আশা করেন? জি রাশেদ হায়দার। রফিক ভাই একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে বালুচিস্তানে একজন বলছেন র সাহায্য করছে বালুচদের। আবার আপনার আরো একটা কমেন্টও আছে, সেটা রাশেদ ভাইয়ের উদ্দেশ্যে তিনি আরেকটা কমেন্ট করেছেন। কি বলেছেন? রাশেদ ভাই আপনাকে ধন্যবাদ, আপনার একটি পরামর্শ জানতে চাই, রাশিয়া কি বেলুচদেরকে স্বীকৃতি দিবে? রফিক ভাই আপনি আমাকে শুধু এইটা আগে বলুন যে র কি পাকিস্তানে বেলুচদের সাহায্য করছে? আপনার কি এমনটা মনে হয়? শুনেন মাসুদ ভাই, ভূ রাজনীতিতে কি হয় এটা তো আপনি নিজেই চোখে দেখতেছেন। ভূ রাজনীতিতে কার কি শত্রু, কোন মিত্র, এটা কিন্তু বোঝা মুশকিল। আর গোয়েন্দা সংস্থাগুলি কোন লাইনে কার সাথে কোনভাবে কাজ করে এটা কিন্তু বোঝা মুশকিল। এবং এখানে আপনার একটা প্রশ্ন করছে একজনে যে বেলুচরা অস্ত্র কোথায় থেকে পাচ্ছে, তাহলে এখান থেকে আসে পড়ছেন বেলুচরা আপনার অস্ত্র কোথা থেকে পাচ্ছে? কোথাও সিস্টেমে তার অস্ত্র সংগ্রহ করছে, তারা এই যে দীর্ঘ লড়াই চালাচ্ছে এবং বেলুচিস্তানে যে 85% দখল করছে, তাহলে অস্ত্র তা দখল করে নাই, তাই না? আমাদের স্বাধীনতা ঘোষণা করছে এবং বলছে ডিসেম্বরের মধ্যে বের করে দিবে সেনাবাহিনীর কাছ থেকে। তাহলে কেউ কাছ থেকে অস্ত্র পাচ্ছে, তাহলে পরামর্শ পাচ্ছে, এটা তো অস্বাভাবিক না। র দিল না ক দিল না আপনার ইয়া দিল, রাশিয়ার গীতে বলে আগে কেজিবির যে পুতিন নিজে দিল কিনা, আর এক বাইরে আপনার রাশিয়া স্বীকৃতি দিবে কিনা, আমি কিন্তু এই কথাটাই আমার আসছে। আপনার আমেরিকার যেহেতু কথাটা উঠাইছেন, আমেরিকা স্বীকৃতি দিল না দিল সেটা হলো পরের প্রশ্ন, দিল এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে এটা ঠিক রাশিদ ভাইয়ের কথায় আমি সাথে একমত, বেলুচিস্তান স্বাধীন হয়ে যাবে, এটা আপনি ফিরায় রাখতে পারবেন না। এটা আপনার হয়ে গেছে গা হওয়ার মানে সময়ের ব্যাপার। এখন স্বীকৃতি কে দিয়ে দেখবেন, ধীরে ধীরে কেউ না কেউ আস্তে আস্তে স্বীকৃতি দেওয়া শুরু করবে। আমি আমার ভিডিওতে বা আপনার ইয়াতেও কেউ বলছি যে এমনও হইতে পারে ইসরায়েল প্রথম স্বীকৃতি দিবে, ইসরায়েলের পরে দিবে ভুটান দিবে, ভুটানের পরে নেপাল দিবে, নেপালের পরে নাহলে মালদ্বীপ দিবে, শুরু হয়ে যাবে এই সিস্টেমে। এবং আপনার শুনেন, যারা ভূরাজনীতি আপনি আমেরিকা সুপার পাওয়ার, ইমিরের পক্ষে যেমন দেশ আছে, ইমিরের বিপক্ষ দেশ আছে, এমন দেশ আছে তারা দিয়ে আপনার রাশিয়া আর ভারত মিলে বলবো যে তুই স্বীকৃতি দে, আমরা কিছু জানি না, আমরা আমাদের জিজ্ঞেস করলাম কিছু জানি না। দেখেন না সমাজের কি ইয়ে হয় ঘটনা, যে আপনার ঘটনা ঘটে এটিকেই বলে বলো না আমি কিছু জানি না, তুই বলবে আমি উনি কিছু জানা। ঘটনা এরকম র আছে কিনা সেটা হলো তারাই বেলুচরাই জানে। তা কেউ না কেউ তো সহযোগিতা করছে তাই না? অস্ত্র কোথায় দিয়ে পাচ্ছে, ট্রেনিং কোথায় দিয়ে পাচ্ছে, কোনো না কোনো পথে তো তারা আগাচ্ছে, তাই না? সুতরাং এই যে আমার উত্তরটা এটাই যে, আর ওই যে ওই ভদ্রলোকের আমাকে উত্তর দিয়ে দিলাম, রাশিয়া নিজে না দিলেও আরেকজন দেওয়া হবে। মোট কথা বেলুচিস্তান স্বাধীন হয়ে যাবে, এটা আপনি ফিরিতে পারবেন না। এটা এই আপনার বিলুচরা বলছে ডিসেম্বর মধ্যে বের করে দিবে, এর আগেও হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু নাই। মাসুদ ভাই। জি রফিক ভাই আরেকটু দুজনেই বলবেন এই বিষয়টাতে, এই কমেন্টটাতে। বলছে বালুচের স্বাধীনতা নিয়ে চায়নার কতটুকু মাথা ব্যথা রয়েছে, চায়না কি চায় বালুচ স্বাধীনতা স্বাধীন হোক? রাশেদ হায়দার অবশ্য এ নিয়ে চায়নার ইন্টারেস্ট নিয়ে ওনারা আলোচনায় উনি বলেছেন। রফিক ভাই যদি সংক্ষেপে এই বিষয়ে একটু আলোচনা করে দেন। মাসুদ ভাই হলুদ চিনেন, হলুদ চিনেন, হলুদ কিন্তু সব জায়গায় লাগে জানেন, সব তরকারিতে হলুদ দিতে হয় জানেন। চায়না হলো হলুদ। আর চাইনিজদের সাথে আমার একটু অভিজ্ঞতা আছে বিজনেস পারপাসে, মেডিসিন বিজনেস পারপাসে। ওরা কোথায় বিজনেস আছে কি আছে ওটা হলো তার দরকার। এখন চায়না যেহেতু দেখতেছে, আপনারা চায়না যখন মনে করবে যে বেলুচরা আসলে স্বাধীন হয়ে গেছে বা ওরা নিয়ন্ত্রণ নিয়ে নিছে, দেখবেন ঠিকই চায়না বলবে যে হ্যাঁ ভাই তোদের সাথে আমি আসি।
চায়না হয়ে যাবে, ওই ব্যালেন্সের পক্ষে চলে যাবে। চাইনিজরা ইন্টারন্যাশনাল রাজনীতি যে সবসময় তো আলোচনা করি বা আমরা দেখতেছি যে ইয়া হয় না আপনার এই একদম ফিক্সড কোনো বন্ধু হয় না, ফিক্সড বন্ধু থাকে না। চাইনিজরা যে পাকিস্তানের ফিক্সড বন্ধু হবে এটা আশা করার কোনো কারণ নাই। আপনারা দেখবেন যখন দেখবেন চায়নার বন্ধুত্বও চাইনিজ, রফিক ভাই, হ্যাঁ? চায়নার বন্ধুত্বও চাইনিজ, চায়নার বন্ধুত্বও চাইনিজ। চাইনিজ সুতরাং যখন দেখবো যে বালুচরায় তারা স্বাধীন হয়েছে, তাদের যেহেতু আপনি বলেন যে $60 বিলিয়ন এনে ইনভেস্ট করছে, সুতরাং চাইনিজ ওদের বালুচদের সাথে হাত মিলায় ফেলবে, কারণ তাদের তো ইনভেস্টিং করবে। যেরকম আপনি ভারতের কথা বলি, যখন আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেল, ভারতে কিন্তু অনেক ইনভেস্ট ছিল, তখন তো আমাদের বাংলাদেশের মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা আমি নিজে শুনছি, তখন তো আমি অনলাইনে কথা বলতাম না, যে ভারত বিশাল বিপাকে পড়ে গেল গা, এই যে আফগানিস্তান এত টাকা এত কোটি কোটি টাকা ইনভেস্ট করলো সব জলে চলে গেল। দেখেন ভারতের সবচেয়ে কাছের বন্ধু, মানে আফগানিস্তানের সবচেয়ে কাছের বন্ধু হলো ভারত, এবং ভারতীয় মন্ত্রী কি বলে যে আমরা ভারতীয় ডিএনএ, আমাদের ট্রেলে ভারতীয় ডিএনএ বহন করে আফগানিস্তানের মন্ত্রী বলে গেল এই যে গত সপ্তাহে। আপনি বুঝেন, আপনি চাইনিজরা আরো এই ভারতীয়দের চেয়ে আরো বেশি ইয়া। আপনি যখনই দেখবো যে বেলুচিস্তান হাতছাড়া হয়ে গেছে। অ্যাড করে দিই আপনাকে, আরেকটা কমেন্ট অ্যাড করে দিই। একজন কমেন্ট করলেন চায়নাও দিবে, নয়তো বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি, মানে ওখানের যে চায়নার বিশাল বিনিয়োগ বেলুচিস্তানে। জি বলুন। আমার কথাটা তো উত্তরটা এটাই হইলো আপনার, দিয়ে দেখবো যখন তখন দেখবে যে এখানে শুনে যেহেতু বিলিয়ন ইনভেস্ট করছে, যখন আপনি দেখবে যে টোটালি ডিসেম্বরের মধ্যে বা আর পরে বা যখনই আগে যে আউট করে দেয়, একদম টোটালি কেন্দ্রে বের করে দেয়, তো চাইনিজরা যে স্বীকৃতি দিবেন এটা নিশ্চয়তা নাই। তো আমি তো বলছি তো আপনাকে এটাই ওনার কথাটাই তো আমি বললাম। সুতরাং চাইনিজরা আপনি কোনোদিনই, আমি আপনি বাংলাদেশের কথা শুনেন, আপনি শেখ হাসিনার আমলে চাইনিজরা বাংলাদেশের সবচেয়ে বেশি বিজনেস করছে, সবচেয়ে বেশি বিজনেস করছে এবং ভালো বিজনেস করছে। আর সেখানে চলে যাওয়ার পরে এখন কি এখন হলো বর্তমান সরকারের সবচেয়ে কাছের লোক, তাই না? ওরা হলো বিজনেসম্যান ভাই, ওরা বিজনেস যেখানে ইনভেস্ট করে সেই ইনভেস্টের টিকায় রাখার জন্য ওই সিস্টেমে হাঁটে, এবং ওইটাই হলো তাদের কাজ। সুতরাং এই নিয়ে আপনার চিন্তা করার কারণ নাই। ধন্যবাদ মাসুদ ভাই। জি রফিক ভাই আরেকজন কমেন্ট করেছেন, আপনারা নিজের দেশের কথা বলুন, ভারত আর পাকিস্তান নিয়ে কথা বলে কি লাভ হবে আপনাদের দেশের? জি, লাভ না হলেও আমরা লাভের জন্য আলোচনা করি না, আমাদের দেশ নিয়েও একটু আলোচনা করি। আমি রাশেদ হায়দার ভাইকে দিয়ে শুরু করি, যেহেতু একজন দর্শক রিকোয়েস্ট করেছেন বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করতে। তো এই নিয়ে খুব সংক্ষেপে আলোচনাটা করবো, মানে আলোচনাটা দীর্ঘ করব না। একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে চীনের অর্থায়নে নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় 1 লাফে, আবারও বলছি, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পের ব্যয় 1 লাফে 54% বাড়তে যাচ্ছে। বুঝেন কত বাড়তে যাচ্ছে? ডাবলেরও বেশি, মানে 54% বাড়তে যাচ্ছে। প্রায় 9,483 কোটি টাকা বেড়ে প্রকল্পটির মোট ব্যয় গিয়ে ঠেকতে পারে 27,046 কোটি টাকায়। টাকার এই অঙ্ক দেশের মেগা প্রজেক্ট পদ্মা সেতু নির্মাণ খরচের চেয়ে মাত্র 5,000 টাকা কম। রাশেদ হায়দার ভাই, আমরা শুনেছিলাম, আমাদেরকে জানানো হয়েছিল, বোঝানো হয়েছিল যে যে মেট্রো রেল করা হয়েছে, এই একটা মেট্রো রেল দিয়ে 10টা মেট্রো রেল করা যাইত। এরকম একটা এলিভেটেড এক্সপ্রেসের খরচ দিয়ে যে পরিমাণ লুটপাট হয়েছে, সেটা দিয়ে 10টা এলিভেটেড এক্সপ্রেস করা যাইত। এগুলো তো আমাদেরকে বলা হয়েছিল, তাই না? আচ্ছা, যে স্যাটেলাইট মহাকাশে বাংলাদেশের যে নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1, সেই স্যাটেলাইটের যে ব্যয় হয়েছে, ওই টাকা দিয়ে 10টা স্যাটেলাইট মহাকাশে পাঠানো যেত। এখন আমার প্রশ্ন হলো, এলিভেটেড এক্সপ্রেসের ব্যয় 1 লাফে 54% না বেড়ে 1 লাফে 200% তো কমে যাওয়ার কথা ছিল, কমলো না কেন, বাড়ছে কেন? রাশেদ হায়দার ভাই, কমলে ধরেন 200% কমলে তো লস, এখন না বাইরা সমানই বা থাকলো না কেন? যেটা করছে ওটা তো সমান থাকলো না কেন? এমনও তো হইতে পারতো যে এলিভেটেড এক্সপ্রেস এটা হওয়ার পরে সরকার দেখাইতো যে 5,000 কোটি টাকা বেঁচে গেছে, তার মানে 5,000 কোটি টাকা অতীতে হইলে 5,000 কোটি টাকা সরকার খাইয়া বলছে, শেখ হাসিনা খাইছে যা ওই সময়, এখন 54% বাড়া,
54% মানে 54%, 100 টাকায় 54 টাকা করে। ভাই এই 24 মাসে এমন তো হয় নাই যে ডলারের দাম, গত 2 বছরের ডলারের দাম আপনার 50% তো বাড়ে নাই। কারণ একদম আপনার, আমি যদি আপনার আমার হিসাব ধরেন, আমি যদি প্রতি মাসে টাকা পাঠাই, সেখানে আমার দেখা যাইতে যে আমি 2024 ডলারের দাম কত বাড়ছে? ডলারের দাম কত বাড়ছে? আগে ছিল 18-19 টাকা, এখন 22-23 টাকা। এই তো ভাই আপনাকে সেটাই সোজা বুঝানোর হিসাব চেষ্টা তো। করছি। আমি বললাম যে আমি এত বোঝানোর দরকার নাই, আপনি শুধু আমাকে এটা বলেন যে এই টাকাটা বাড়লো কেন, কমার তো কথা ছিল। আমরা কি আগে যেটা শুনেছিলাম ওটা কি ঠিক ছিল? না না, সেইখানেই উদ্দেশ্য কি? এই টাকাটা কোথায় যাচ্ছে? যে আমার জি, যদি রাষ্ট্রপতি। আমি ওইটা বললাম যে একটা টাকা আমি যেখানে আগে 140 টাকা পাঠাতাম সেটা এখন 160 টাকা হয়েছে, সর্বোচ্চ 10% বাড়ছে। এখানে 54% কেন বাড়বে? তার মানে কত পার্সেন্ট খাবেন? 2% তো বাড়ে নাই ভাই, 2% বা 3% বাড়ছে কোথায়? আমি কথার কথা বললাম, ডলারের দাম। জি, ডলারটা কথা কথা 10% বাড়লে 10% বাড়বো, 54%। আপনারা আগে কইছেন যে সব জায়গায় দুর্নীতি হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার আওয়ামী লীগ নিয়ে গেছে গা, দেশ ধ্বংস হয়েছে। তাহলে সেই চুক্তিতে আপনারা আছেন কেন? এখন আরো 54% বাড়াই দিতেছে। যে টার্মিনাল, থার্ড টার্মিনাল বানাইয়া দিয়ে গেছিল, সেইখানে আপনারা কত হাজার কোটি টাকা আবার বুতুরকে দিচ্ছেন, দিয়ে খাইছেন। সব কি সালন সব খাইতেছে নাকি তারেক জিয়া? অবশ্য দেখেন, এই যে আপনি যেটার কথা বললেন, এই ফ্লাইওভারের নিচে হয়তো ওই যে উনার কন্যা, আমার তারেক ভাইয়ার কন্যা, যদি আমি মেয়েদের নিয়ে কথা বলতে চাই না, উনার কন্যা বললেন যে ফ্লাইওভারের নিচে যদি স্ট্রিট লাইট হইতো অনেক ভালো হইতো। হ্যাঁ, উনার কন্যা ইংল্যান্ডে থেকে গেছেন, উনার বাসার পাশ দিয়া ফ্লাইওভার গেছে, ওখানে কিন্তু নাই কি স্ট্রিট লাইট নাই। ওনার মেয়ে কোথার থেকে আনলেন বা কি শিখলেন কি বললেন, এই অশিক্ষিত মাইয়া অশিক্ষিত হয়ে গেছে কিনা আল্লাহ জানে বাংলাদেশে থাইকা। 54% আপনি হিসাব করতে পারেন, 9,000 কত কোটি টাকা। তো এগুলো সব কি তারেক ভাইয়া খাবেন? মানে আগে তো খাম্বা বেচা খাইছেন, হাওয়া ভবন কইরা খাইছেন, এইবার মানুষের উন্নয়ন যেটা আওয়ামী লীগ সরকার কইরা দিয়ে গেছে, বাকিটা যেটা রয়েছে সেটার 12:30 বাজে আপনারা খাইবেন। দেশ তো বিক্রি হয়ে গেছে, যা খাওয়ার খাইছে, এখন আর আছে কি? এগুলারে দেখাইবো। এরপরে কি করবেন যে আওয়ামী লীগ খেয়ে গেছে? আপনার কালে রূপপুরের মতন যে টাকা খরচ করছে, রূপপুরের নাকি 5 বিলিয়ন আওয়ামী লীগ খেয়ে গেছে, যেখানে রূপপুর বানাইতেই যায় না 1.5 বিলিয়ন, 5 বিলিয়ন খেয়ে গেছে আওয়ামী লীগ। এখন কোন যে 238 বিলিয়ন ডলার আওয়ামী লীগ খেয়ে গেছে, যেখানে গোটা 17 বছরে 238 বিলিয়ন ডলারের বাজেটই ছিল না, বাজেটের বাইরে। এখন 54% বাড়বে কই থেকে বাবা? কেন বাড়বে? এইটাকেও জিজ্ঞেস করছেন যে স্যার আপনার তো কমানোর কথা ছিল, দুর্নীতি তো আওয়ামী লীগ করে গেছিল স্যার, এটার বাজেট যদি স্যার 100 কোটি টাকা হয়, তাহলে স্যার এটার বাজেট এখন স্যার 30 কোটি টাকা হওয়া দরকার। আপনার তো সৎ না, আপনার সততার মোহর স্যার, আপনি তো অনেক সৎ। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, ভাঙ্গা সুটকেস থেকে কোকো বেরিয়েছিল, কোকো 1 to 10 স্যার। এই তারেক জিয়ার আমলে, তারেক জিয়ার মায়ের আমলে হাওয়া ভবন, হল্যান্ড এম্বাসি বন্ধ করে দিয়েছিল। রাশেদ হায়দার ভাই, জি, আমরা শেষ করে দেব এই বিষয়ে। 10%। এবারও কি কি হয় দেখেন, তখন হল্যান্ড এম্বাসি বন্ধ করে দিয়েছিল, এবার আরো কি কি বন্ধ হয়ে যায় দেখেন, দেখতে থাকেন। জি, রফিক ভাই এই প্রসঙ্গে আপনার কাছেও জানতে চাই যে পদ্মা সেতুর যে খরচ, সেই খরচের প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস এর খরচ, সেটা আরো 54% বেড়ে যাচ্ছে। মেট্রো রেল যেটা এখন এক্সটেনশন করবে, সেটার ব্যয় হয়ে যাচ্ছে 3-4 গুণ বেশি। এখন তো খরচ অনেক কম হবে, 5 গুণ 10 গুণ কম খরচ হবে, সেটা বাড়ছে কেন? এটার কারণ কি? আমরা কি আগে ভুল শুনেছিলাম? আমাদের সাথে কি আমাদের পলিটিশিয়ানরা, রাজনীতিবিদেরা কি প্রতারণা করেছিলেন? রফিক ভাই, আপনি মিউট আছেন। মাসুদ ভাই ধন্যবাদ আপনাকে। আপনার প্রতারণার কথা বলার সাথে সাথে আমার ফখরুল চাচার কথা মনে গেল। আমার সবচেয়ে খুব পছন্দের একজন ব্যক্তি ফখরুল চাচা। এই ফখরুল চাচা এত মিথ্যা কথা বলতে পারে, এখন এতদিন পরে এসে বুঝতে পারছি। আগে কিন্তু বুঝতাম ওনার কথা, কিন্তু আমার মুগ্ধ ভাবে শুনতাম। এত উনি একজন শিক্ষিত মানুষ, তো প্রফেসর ছিলেন, যেহেতু শিক্ষক মানুষ, ওনার কথাগুলি আমার খুব ভালো লাগতো, খুব নিট অ্যান্ড ক্লিন বক্তব্যগুলি খুব ভালো লাগতো আসলে ব্যক্তিগত ভাবে। এখন কিন্তু মনে হয় যে উনি যাই কথাটাই বলে দেখেন মিথ্যা কথা বলে। হ্যাঁ হ্যাঁ, এখন উনি বলছিল মেগা প্রকল্প, মেগা প্রজেক্ট, দুর্নীতি। এখন ওই সময় যদি এই প্রকল্পের দুর্নীতি হয়ে থাকে, এখন 54% আপনার কি করে নতুন করে আপনার এক্সটেনশন করা, আপনার টাকা
কেন আপনার বাজেট নতুন করে দিবেন, বাড়াবেন? ডলার তো আর আগের মতোই আগের দামে আছে। শেখ হাসিনার পতনের সময় যে 120 টাকা 22 টাকা ছিল, এখনো তাই আছে ডলারের মান। তাহলে কেন 54% বাড়বে? 9,583 কোটি টাকা আমি বলতেছেন, কেন বাড়বে? 27,000 কোটি টাকার কাছাকাছি চলে যাবে না। কি যে পদ্মা ব্রিজ, যেটা হলো বিশ্বের দ্বিতীয় খরস্রোতা নদীর উপরে যে ব্রিজ হয়েছে, এই ব্রিজটা ওই সময় যখন বাংলাদেশ করতেছিল, এটা নিয়ে অনেকেই কিন্তু আপনার প্রশ্ন উঠাইছিল যে এটা করা কঠিন, কারণ বিশ্বের দ্বিতীয় খরস্রোতা নদী, এখানে ব্রিজটা করা এত সহজ ব্যাপার না, এটার জন্য অনেক কিছু করতেছি। এখন আপনার কেউ আপনার বড় মন্ত্রীরা বলতেছে, নেতারা বলছে যে এটাতে নাকি 60টা পদ্মা সেতু বানাই দিতে পারত, 60টা। এখন আপনি ওই 60টা না মানে ভাই, এখন এই যে জিনিসটা কাজ হয়ে রয়েছে, এলিভেটেড এক্সপ্রেস, যেটা আশুলিয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, ওটা তো কমপ্লিট হয়ে রয়েছে। রফিক ভাই একজন কমেন্ট করেছে, রফিক ভাই একজন কমেন্ট করেছে, আসিফ নজরুল স্যার বলেছিলেন বাংলাদেশের 26 লাখ ভারতীয় চাকরি, মানে সব কি বাটপারের পাল্লায় পড়ে গিয়েছিলাম আমরা? বাটপার পাল্লা, কিন্তু আমি সবসময় বলছি বাটপার মানে কি, আমাদের দেশে ধরে এই যে কথাগুলি বললেন, যা বলা হয়েছে আপনি এর কাছে যাচ্ছে। ধরেন আপনি গোটা বিরোধী আন্দোলন করে আপনার পতন ঘটায় দিলেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু পরবর্তী দেশটা তো লাইনে রাখবেন। অর্থমন্ত্রী বলছিল তখন, যে অর্থ উপদেষ্টা বলছিল সাক্ষাৎ করেছে প্রথম দিন, একদিন না 2 দিন পরে, যে না আমরা যতটুকু খারাপ মনে করছি অর্থনীতি অতটুকু না, মানে লাইনচ্যুত হয় নাই, একটু সমস্যা আছে, লাইনচ্যুত নাই। সাক্ষাৎকারটা নিয়ে আসেন ডক্টর সালাউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংকের। এরপরে বর্তমানে দশাটা কি হলো দেশে? আপনি বান্নাতে কি এটা আপনার আনিস আলমগীরের কথা বলেন, বিশ্ব বাটপার বলে উনি, বিশ্ব বাটপারের ইয়াতে পড়ছিল, চক্করে পড়ছিল এই দেশ, এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। কারণটা হলো দেখেন, গতকালকে আমার ইয়াতে চ্যানেলে কথা বলছিল, তারা আমাদেরকে যা শুনিয়েছিল, যা বুঝিয়েছিল, হ্যাঁ, যে সরকারের পতন ঘটাইতে হবে, ফ্যাসিস্ট স্বৈরাচার, সব লুটপাট, এই দেশের সব টাকা পাচার, কিন্তু এখন কই সেগুলো? আপনি প্র্যাকটিক্যালি তো আমাদেরকে প্রমাণ দিতে হবে। আমরা কি সে প্রমাণটাকে পেয়েছি? এখন তো আমরা দেখি প্রত্যেকটা প্রকল্পে তার চাইতে ডাবল ডাবল খরচ হয়ে যাচ্ছে। কেন ডাবল না, কম খরচ হওয়ার কথা? আর ডাবল ডাবল করেছেন কি? আপনি তো বলছেন, আপনি ওই যে একটু বাকি আছে মেট্রো রেলের, ওটার 4 গুণ নতুন করে হয়েছে। যদি বাকিটা ছিল কম, 4 গুণ, যা বাজেট ছিল 4 গুণ আপনার বাজেট বাড়াইছে। আমি তো ওই যে এটা বলছিলাম আপনার, যে 12 চক্করের বাটপারের মধ্যে পড়ছিল, 12 চক্করের বাটপারের মধ্যে পড়ছিল। যেখানে মনে করেন, আমি আরেকটা জিনিস আপনাকে উল্লেখ করতে চেয়েছিলাম, যে দেখেন সে বাণিজ্য চুক্তি, যে বাণিজ্য চুক্তি যেটা করছে, বা চুক্তি, বাণিজ্য চুক্তি নামে যেটা, যে চুক্তি, এটা যে আমরা সবাই বলতেছে যে এটা দেশ বিরোধী, কেউ বলতেছে দেশে মানে গোলামি চুক্তি, বিভিন্ন ধরনের বিভিন্ন বলতেছে গোলামি চুক্তি। আচ্ছা, এখন গতকাল 2 দিন আগে বর্তমানের সরকারের মন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর, উনি নিজে, আপনি দেখেন একটা সমাবেশে বক্তব্য দিতেছে, জুলাই সমাবেশে, যে যে চুক্তিটা করছে এই চুক্তিটা দেশের স্বার্থ বিরোধী। ইউনুস তাড়াহুড়া করে 3 দিন আগে এটা চুক্তিটা করছিল, মানে দোষ ছিল ইউনুস প্লাস এনসিপি কে, বা এনসিপি সহযোগী জামাত ইসলাম তাদেরকে দোষে, মানে ওই পার্টটাকে দোষে। এবং ভিডিওটা দেখেন, আমি এটা একটা টক শো করছি গতকালকে, যে বলছে যে চুক্তি দেশের স্বার্থ বিরোধী। তার মানে কি, দেশের যে স্বার্থ বিরোধী চুক্তি বর্তমান সরকারের মন্ত্রী বলছে। এখন আমার প্রথম আমি অনেক প্রশ্ন করছি, যে এই মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করছি, যে তাইলে আপনি সরকারকে আপনি বলেন যে এটা আমাদের দেশের স্বার্থ বিরোধী, যেহেতু এই চুক্তি বাতিল করেন, না হয় মনে করেন বাতিল করতে পারতেছেন না, তাহলে আপনি মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন। মানে আপনি জিনিসটা বুঝতে পারছেন? তাহলে ইউনুস কত বড় বাটপারি করছে দেশের বিরুদ্ধে, বা ওই যে ইউনুস সহযোগী যে যতগুলো বাটপার চক্র ছিল, দেশকে যে আপনার সে বিক্রি করে দিয়ে থই গেছে, আপনার গোলামি চুক্তি করেছে, এটা বর্তমান সরকারের মন্ত্রী নিজে স্বীকার করছে। এর চেয়ে আর বড় কথা, সুতরাং ওই যে আসিফ বাটপারের কথা তো বলে লাভ নাই। আপনি এরকম এখন তো উচিত ভারতীয় সরকারের ওই আসিফের বিরুদ্ধে মামলা করা উচিত, যে আমার 26 লক্ষ ভারতীয় তুই কোথায় পাঠাইছস, কোন জঙ্গলে পাঠাইছস, কোথায় মারছস, কি করছস, ইয়া করা উচিত। ভারতীয় থেকে তার প্রশ্ন করা উচিত সরকার থেকে, যে আমার 26 লক্ষ লোক কোথায় গেল, আমার লোক ফেরত দিই, তোদের নাই। এইগুলি আসলে দেশকে মানে যতটুকু ধ্বংস করার দরকার করছে। এখন আরো কি হয় না হয় অপেক্ষা করে। আপনি যে আগের ট্রেক থেকে যে ছুটে আসছেন, বেঁচে গেছেন, এটা আশা করতে পারেন না। কিন্তু ট্রেকে কিন্তু ওই লাইনে কিন্তু আছে এখনো, কতটুকু দ্রুত যাবে, কতটুকু আসতে যাবে, এটা হলো দেখার বিষয়। কারণ মন্ত্রী মহোদয় নিজে বলছে যে ইউনুসের চুক্তি
দেশ বিরোধী চুক্তি, দেশের স্বার্থ বিরোধী চুক্তি, ওনার নিজে আপনার ইয়াতে বলছে, সমাবেশে বলছে, তাহলে উনি রফিক ভাই এই কথা উনি নিজে বলার যদি পর বলে লাভে আর অনেক আমরা এত প্রশ্ন থেকে যায়। রাশেদ কি বলে এই ভিপি নূরের যে বক্তব্য, এই বক্তব্যের পরে অনেক প্রশ্ন থেকে যায়। তিনি এখন প্রতিমন্ত্রী, ওই সরকারের অংশ, তাহলে আপনারা কেন এই চুক্তি বাতিল করলেন না? এই প্রশ্ন কি আমরা করব না? জনগণ কি করবে না? আপনারা কেন এই গোলামির চুক্তিকে ধরে রাখলেন? পৃথিবীর অনেক দেশই তো এই চুক্তি বাতিল করেছে, আপনারা কেন করলেন না? মাসুদ ভাই, আমি এক মিনিট, এটার ব্যাখ্যা দিতে তো হবে জাতিকে। আমি কিন্তু মাসুদ ভাই, আমি দর্শক যারা আছে অনুরোধ করবো, আমি আমার যে পলিটক বিডি চ্যানেলে আমি এইটারে গতকালকে ভিডিও করছি, একটা সুন্দর করে ব্যাখ্যা আমি করে দিছি, যেহেতু আমার এখানে শর্ট সময় ছিল, এই জন্য আমি যতটুকু পারছি বলছি এই ব্যাপারটা নিয়ে, যে দেশের এটা চুক্তিটা আসলে এটা চুক্তিটা দেশের স্বার্থ বিরোধী। এটা নুরু মন্ত্রী মহোদয় নিজে বলছে, আমি কিন্তু এইটাই বলছি, আমার এই ব্যাখ্যাতে ওহিনী বলছি কথা। ধন্যবাদ মাসুদ ভাই। রফিক ভাই, রাশেদ হায়দার ভাই উপস্থিত হয়ে এই রাতে সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং অনেক দর্শক যারা এতক্ষণ আমাদের দেখছিলেন, আলোচনা শুনেছেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, দেখা হবে পরবর্তী লাইভে। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।